ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমি সবাইকে একটু মিট করে দিচ্ছি। আমি একটু কথা বলে নেই, তারপর আপনারা কথা বলেন। আমাদের গত ক্লাস যেটা ছিল, গত ক্লাসটা আসলে আমাদের যান্ত্রিক সমস্যার কারণে আমরা ভালো করে নিতে পারিনি। তো সেই কারণে গত ক্লাসের যতটুকু আপনাদের পড়ানো হয়েছে আর যে অংশটা বাকি আছে, ওইটা আপনাদেরকে আমি এটা রেকর্ড করে আপনাদের এটা লেকচার হিসেবে আমি ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা ওইখান থেকে এটা দেখে নেবেন। যেহেতু এটা লাস্টের একটা অংশ আছে, এই লাস্টের অংশটা 6.5.3 তে আপনাদের ওই অংশটা আছে। তো ওই অংশটা আজকে আর ওইখানে আমি যাব না। আপনারা শুধুমাত্র আজকে আমাদের যে ক্লাস, আমি শিডিউল ক্লাস হচ্ছে আজকে চ্যাপ্টার 6 আমি পড়াবো। গত ক্লাসের যে অবশিষ্ট অংশটা আছে সেটা আপনাদের আমি ভিডিও আকারে রেকর্ড করেই একসাথে আপনাদেরকে ইউটিউবে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তাহলে আমরা আগাইতে পারবো না, কারণ গত ক্লাসেরটা টানতে গেলে আজকে আমরা আমাদের যে শিডিউল ক্লাস সেটা কিন্তু আগাইতে পারবো না। তো সেই কারণে আমি আজকে আপনাদের চ্যাপ্টার 6 থেকে শুরু করব, ইউনিট 6 থেকে শুরু করব। এখানে ইউনিট 6 এ আমরা যে বিষয়গুলো থাকবে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ইউনিট 5টা আপনাদের টেনশন করা লাগবে না। ইউনিট 5 এর যে বাকি অংশগুলো আছে আমি রেকর্ড করে সেটা আপনাদেরকে দিয়ে দিব ইউটিউবে লেকচার হিসেবে, আপনারা দেখে নিন, তাহলেই হয়ে যাবে। তো আমরা ইউনিট 6 এ যে বিষয়টা আছে, ইউনিট 6 এ হচ্ছে আপনাদের আমরা এখানে কর্মী সংশ্লিষ্টতা যেটা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমাদের প্রতিষ্ঠানে কর্মীদেরকে কিভাবে এঙ্গেজ করা যায়, অথবা আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে আহ, তারা আসলে আমার প্রতিষ্ঠানকে কতটুকু নিজের মনে করতেছে অথবা প্রতিষ্ঠানে কতটুকু সে ইফোর্ট দিচ্ছে, এটা আসলে কর্মী সংশ্লিষ্টতা থেকে আমরা খুব সহজেই বুঝে যেতে পারি। যেই সব কর্মীরা আমার অর্গানাইজেশনের প্রতি কমিটেড এবং আমার অর্গানাইজেশনকে সে তার ব্যক্তিগত সময় থেকেও আমার অর্গানাইজেশনের জন্য সে সময় দিতে চায় এবং আমার অর্গানাইজেশনকে সে ফিল করে এবং আমার অর্গানাইজেশনের একটা অংশ হিসেবে সে নিজেকে চিন্তা করে, সেই সব কর্মীদেরকে আমরা বলি হচ্ছে কমিটেড, বা তারাই হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য অঙ্গীকারবদ্ধ। তো এইসব কর্মীরা কিন্তু আপনার প্রতিষ্ঠানে কাজে বা আপনার প্রতিষ্ঠানের দরকারে কিন্তু তারা নিজেদেরকে সবসময় সংশ্লিষ্ট করবে। তো এই কারণে আমরা এখানে বলি হচ্ছে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট। এমপ্লয়ি এঙ্গেজমেন্টটা আমার প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য এটা দরকার, এবং এটা এমপ্লয়ি এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে, যে আপনার প্রতিষ্ঠানে আপনি আপনার কর্মীদেরকে যত বেশি এঙ্গেজ করতে পারবেন কাজের প্রতি, আপনি কিন্তু রিটার্নটা তত বেশি পাবেন। আর আপনার কর্মীরা যদি আপনার কাজে এঙ্গেজ না হয়, আপনাদের দেখা যায় যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো অর্গানাইজেশনে কাজ করি, দেখি যে যার যেটা নির্ধারিত সময়, এই সময় পর্যন্তই আমি চিন্তা করি যে আমি অর্গানাইজেশনকে সার্ভিস দিব, এর বাইরে অর্গানাইজেশন আমাকে ধরে বেঁধেও রাখতে পারে। আবার যেই সময়টাই আমার অর্গানাইজেশন থাকার কথা, এটার ভিতরেও আমি দেখা যায় যে ফাঁকি দিই। আমি অর্গানাইজেশনের সময় ঢুকে ফাঁক ফুকুর পাইলে আমি বের হয়ে যাই, অথবা আমি থাকলেও আমি বিভিন্ন ডেস্কে যে আড্ডা দেই, পত্রিকা পড়ি। এই যে আমার কাজে উদাসীনতা বা আমার কাজে অনীহা, এটার মূল কারণই হচ্ছে এখানে এঙ্গেজমেন্টটা হচ্ছে না, বা কর্মীরা প্রতিষ্ঠানকে ওন করে না, বা প্রতিষ্ঠানটাকে সে নিজের মনে করতে পারে না। সেই কারণেই এখানে আমরা দেখি যে এক একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক এক রকম আমরা কর্মীদের এঙ্গেজমেন্ট দেখি। তো যেসব প্রতিষ্ঠানে কর্মীরা এঙ্গেজ থাকে বা কর্মীরা আপনার অঙ্গীকারবদ্ধ থাকে, তারা কিন্তু প্রতিষ্ঠানে নিজেদেরকে ইনভলভ করতে পারে। তো এইটা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে আমরা কিভাবে কর্মীদেরকে বুঝবো যে তারা আমাদের প্রতিষ্ঠানে নিজেদেরকে আসলে এঙ্গেজ করতেছে কিনা, বা কতটুকু তারা অঙ্গীকারবদ্ধ, এবং কিভাবে এটা করা যায়। যদি তারা এঙ্গেজ না হয় তাহলে তাদেরকে কিভাবে আমরা এঙ্গেজ করব। তো এটা আমরা আজকের ক্লাসে দেখব। তো আপনাদের এখানে ইউনিট 6 এ দুইটা পার্ট আছে। প্রথম পার্ট যেটা আছে, এই প্রথম পার্টে হচ্ছে কর্মী সংশ্লিষ্টতা কি এবং এখানে কর্ম সংশ্লিষ্টতা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং কর্ম সংশ্লিষ্টতা ও সাংগঠনিক অঙ্গীকারের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আমরা দেখব। একটা চার্ট আছে, সেই চার্টের মাধ্যমে। এবং আমরা আপনাদের সেকেন্ড পার্ট যেটা আছে, সেকেন্ড পার্টে আমরা দেখব হচ্ছে এখানে কার্য সংশ্লিষ্টতার প্রভাব বিস্তারকারী উপাদান, যে একটা কর্মীকে আপনি কাজে এঙ্গেজ করতে গেলে কিছু প্রভাবক আপনার এখানে প্রভাবিত করে। তো সেই প্রভাবক গুলা বা কোন উপাদান গুলো থাকলে একটা কর্মী আপনার কাজের প্রতি, অর্গানাইজেশনের কাজের প্রতি সে এঙ্গেজ হবে। হ্যাঁ, এইটা আমরা এই প্রভাব বিস্তারকারী উপাদানগুলোতে দেখব। এবং এই উপাদানগুলো প্রতিষ্ঠানে আপনার যত বেশি থাকবে
কর্মীদেরকে দিয়ে তত বেশি কাজ আদায় করে নেওয়া যাবে। তো এটাই আমরা এখানে কৌশল হিসাবে দেখব যে কর্মীদেরকে কিভাবে কাজে সংশ্লিষ্ট করা যায় অথবা তাদের কার্য সংশ্লিষ্টতা কিভাবে বৃদ্ধি করা যায়, এই কৌশলটাও আমরা দেখব। তো এই আপনাদের ইউনিট 6 এর এই দুইটা পাঠে আমরা এই বিষয়গুলো আলোচনা করব, যেটা আমি হাইলাইট করে দিলাম। তো আসেন এখন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে যাই। প্রথমে হচ্ছে আমরা কর্মী সংশ্লিষ্টতা বলতে কি বোঝায়। এটা খুব সহজ টপিক, আপনারা কিন্তু সবাই এই টপিকটা পারবেন বা বুঝেন। তারপরে আমি একটু দেখাই দিই আপনাদেরকে যে আমরা কর্মী সংশ্লিষ্টতা বলতে আসলে যে বিষয়টা বুঝি যে আপনারা আমরা বলি যে কর্ম সংশ্লিষ্ট কর্মী বা একটা কর্মী সে আমার প্রতিষ্ঠানের যে কাজ আছে সেই কাজের সাথে সে সংশ্লিষ্ট কিনা, এটা আমি কিভাবে বুঝবো। তো কর্মী সংশ্লিষ্টতা বলতে বা এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বলতে আমরা এখানে বুঝি যে যদি কর্মীরা কাজের প্রতি সে সবসময় অনুকূল মনোভাব সে পোষণ করে, যে প্রতিষ্ঠানের কাজটাকে সে নিজের কাজ মনে করে এবং নিজের কাজ থেকেও ব্যক্তিগত কাজ থেকেও সে যদি বেশি এখানে প্রায়োরিটি দেয়, তাহলে বুঝতে হবে যে সে অনুকূল মনোভাব নিয়েই সে প্রতিষ্ঠানে কাজ করতেছে। তার মানে সে এখানে তার প্রতিষ্ঠানে সে ইনভলভ আছে এবং এখানে সে যদি কাজের প্রতি আগ্রহী হয় এবং সে যদি কাজ নিয়ে উত্তেজিত থাকে, যে তাকে একটা কাজ দেওয়া হলে অথবা সে কাজ পাওয়ার জন্য সে কম্পিটিশনে লিপ্ত হয়, তো এরকম যদি তার ভিতরে স্পৃহা থাকে বা উত্তেজনা থাকে, তখন বুঝতে হবে যে এই কর্মীটা আপনার প্রতিষ্ঠানের কাজের প্রতি সে আপনার অঙ্গীকারবদ্ধ অথবা এই প্রতিষ্ঠানের এই কর্মীটা আপনার প্রতিষ্ঠানের প্রতি লয়াল। তো এভাবে আমরা বুঝি যে যারা প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, যারা প্রতিষ্ঠানের কাজটাকে পজিটিভলি নেয় এবং যারা এখানে অতিরিক্ত সময় প্রতিষ্ঠানে নিজের ব্যক্তিগত সময় থেকে অতিরিক্ত সময় সে প্রতিষ্ঠানে দিতে প্রস্তুত থাকে, এইসব কর্মীদেরকে আমরা বলি আসলে তারা হচ্ছে আপনার কর্মসংশ্লিষ্ট কর্মী। তো এই এঙ্গেজ কর্মী যারা আছে, এই এঙ্গেজ কর্মী বা কর্মসংশ্লিষ্ট কর্মী যারা আছে, তাদের এইখানে বোঝার জন্য বা তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, এটা নিয়ে আপনার এখানে অনেকে অনেক সংজ্ঞা দিয়েছে আসলে এই কর্মসংশ্লিষ্ট কর্মী কারা। তো এখানে টাওয়ার্স এবং পেরি ইন এর একটা সংজ্ঞা আছে, দেখেন আপনারা এখানে যে কর্মী সংশ্লিষ্টতা বলতে বোঝায় যে এখানে কর্মীরা তাদের কার্য সম্পাদনে ব্যতিক্রমী বা একচ্ছত্র প্রচেষ্টা প্রয়োগ করবে এবং নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় মেধা শক্তি বা এখানে তার যে কর্ম ঘন্টা এটার বাইরেও সে প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক থাকবে। তো এরকম কর্মীদেরকেই টাওয়ার্স এবং পেরিন বলছে যে তারাই হচ্ছে কর্মী সংশ্লিষ্ট। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমরা এখানে যারা এখানে কর্মী, যেসব কর্মীরা আমার প্রতিষ্ঠানের প্রতি কমিটেড বা এঙ্গেজ, তো তারা যে কমিটেড বা এঙ্গেজ এটা আমি বুঝবো কিভাবে। তো এইখানে আপনার ভেভেন এবং এখানে বারবার এবং রবিনসন এই তিনজন লেখক এখানে কর্মী সংশ্লিষ্টতা নিয়ে এখানে তারা কিছু বিষয় তারা বলেছে যে এইসব বিষয়গুলো যদি আমরা সতর্কতার সাথে খেয়াল করি প্রতিষ্ঠানে, তাহলে খুব সহজেই বুঝবো যে আমার প্রতিষ্ঠানের কর্মীরা এঙ্গেজ বা তারা আমার প্রতিষ্ঠানে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমার প্রতিষ্ঠানের কাজটা নিয়ে তারা চিন্তা করে অথবা সে আমার প্রতিষ্ঠানের জন্য আমরা যেটা বলি যে অঙ্গীকারবদ্ধ। তো এই যে আমরা এঙ্গেজ এমপ্লয়ি বলতেছি, তো এই এঙ্গেজ এমপ্লয়িদেরকে বের করার জন্য এটা একটা ভাইটাল একটা ইস্যু প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য। প্রত্যেক প্রতিষ্ঠানে যারা টপ লেভেলে থাকে তারা কিন্তু কর্মীদের একটা রিপোর্ট তাদের কাছে সবসময় এইচআর এর থেকে চায় এবং এইচআর ডিপার্টমেন্ট কিন্তু তাদের কাছে এই রিপোর্টটা নিয়মিতই দেয় যে কোন কোন কর্মীরা কাজের প্রতি ভালো অথবা তারা কাজটাকে খুব ফ্রেন্ডলি নিচ্ছে এবং প্রতিষ্ঠানের প্রতি কারা কমিটেড এবং কারা এখানে নিজের ব্যক্তিগত সময় বা নিজের যে সময়টা সেটা ছেড়ে দিয়ে সে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য সে 5টার পরেও প্রতিষ্ঠানে থেকে যাচ্ছে, 6টা 7টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানের দরকার ততক্ষণ পর্যন্ত সে কাজ চালায় যাচ্ছে বা তার সময়টা সে প্রতিষ্ঠানকে দিচ্ছে। এইসব কর্মীরা কিন্তু আমরা বলতে পারি যে দে আর এঙ্গেজ অথবা তারাই কর্মসংশ্লিষ্ট কর্মী। তো এই ব্যারেন, বারবার এবং রবিনসন এখানে গবেষণা করে বের করেছে যে আমরা যদি সতর্কতার সাথে কর্মীদেরকে খেয়াল করি, তাহলে কর্মীদের ভিতরে এইসব গুণগুলা পেলে আমরা বুঝবো যে তারা প্রতিষ্ঠানের প্রতি এঙ্গেজ বা তারা কর্মসংশ্লিষ্ট কর্মী। যেমন এখানে প্রথমেই বলেছে যে যদি তারা কাজের প্রতি অনুকূল থাকে,
যদি তারা প্রতিষ্ঠানকে বিশ্বাস করে এবং প্রতিষ্ঠানে নিজেকে চিহ্নিত করতে পারে, এইসব কর্মীদেরকে আমরা বলতে পারি যে তারা এঙ্গেজ। এখানে প্রতিষ্ঠানে নিজেকে চিহ্নিত করা বলতে আমরা বুঝাই হচ্ছে যে প্রত্যেকটা কর্মী দেখা যায় যে প্রতিষ্ঠানে কোনো না কোনো কাজে সে ইনভলভ থাকে। এখন যে আপনার ধরেন যে দারোয়ান, সেও যদি তার অবস্থানটা প্রতিষ্ঠানে কোথায় সে যদি নিজে এটা উপলব্ধি করতে পারে এবং তাকে ছাড়া যে আপনার প্রতিষ্ঠানটা চলতে পারবে না, এটা যদি সে আইডেন্টিফাই করতে পারে, তাহলে বুঝতে হবে যে সে অঙ্গীকারবদ্ধ বা সেই কর্ম সংশ্লিষ্ট কর্মী, অথবা হি ইজ এ এঙ্গেজড এমপ্লয়ি। তো এইভাবেই এখানে আরো 5টা জিনিস তারা আইডেন্টিফাই করতে বলেছেন যে কর্মীদেরকে যারা এখানে কাজের সাথে হাইলি ইনভলভ, তাদেরকে বের করার উপায় হচ্ছে 3 নাম্বার যেটা বলেছে যে ভালো জিনিসের জন্য সক্রিয়ভাবে কাজ করে, যে প্রতিষ্ঠানের ভালো হবে এটার জন্য যারা সক্রিয়ভাবে কাজ করে, যারা কাজে ফাঁকি দেয় না, তাদেরকে আমরা এখানে এঙ্গেজ এমপ্লয়ি বলতে পারি। অথবা এখানে অন্যকে সম্মানের সাথে দেখা, অথবা সহকর্মীদের কাজে সহায়তা করা, যাদের এই মনোভাবটা আছে তারাও এঙ্গেজ আমরা বলতে হবে। যে আমরা জানি যে যারা প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল মনোভাব পোষণ করে না বা প্রতিষ্ঠানটাকে নিজের হিসাবে বিলিভ করে না, তারা কিন্তু সবসময় প্রতিষ্ঠানের সাথে তার বৈরী সম্পর্ক, এবং প্রতিষ্ঠানে সে নিজেও কাজ করে না, অন্যের কাজেও সে বাধা দেয়, এবং সে দেখা যায় যে প্রতিষ্ঠানের উন্নতি সে চায় না, সে প্রতিষ্ঠানের আরো ক্ষতি করে। তো আমরা এই কারণেই ওই 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 ধরনের কর্মীদেরকেও আমরা খুঁজে বের করতে পারি এইসব আচরণ গত বৈশিষ্ট্যের মাধ্যমে। তো যারা সংশ্লিষ্ট আছে তাদের ভিতরে কিন্তু অন্যকে সম্মান দেখানো বা অন্যের কাজকে সম্মান দেখানো বা অন্যদেরকে সহায়তা করা কাজের ভিতরে, এইটা কিন্তু তাদের ভিতরে আমরা দেখবো। তো আপনি নিজেও কল্পনা করলে বুঝবেন যে আপনি আসলে প্রতিষ্ঠানের প্রতি এঙ্গেজ কর্মী কিনা, বা আপনি প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকারবদ্ধ কর্মী কিনা, সেটা আপনি নিজেও ফিল করলে আপনি বুঝে যাবেন। এই 6টা-7টা ক্রাইটেরিয়া যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেই প্রতিষ্ঠানের জন্য আপনি ডেডিকেটেড, অথবা আপনি এখানে প্রতিষ্ঠানটাকে ওন করেন। তো প্রতিষ্ঠানের সফলতা হলে আপনার লাভ হয়, বা প্রতিষ্ঠানটা যদি কোন কারণে ব্যর্থ হয় আপনার খারাপ লাগে, তো এরকম যদি হয় তাহলে বুঝতে পারবেন যে আপনিও কর্মসংশ্লিষ্ট কর্মী বা আপনিও এঙ্গেজড এমপ্লয়ি। এরপরে এখানে 4 নাম্বার যেটা আছে, 5 নাম্বার যেটা আছে, তাকে বিশ্বাস করা যায় এবং তিনি কাজের প্রয়োজনে বাইরেও কাজ করে। মানে এখানে তাকে বিশ্বাস করা যাবে যেসব কর্মীরা আমরা বলি হচ্ছে লয়াল, যাদেরকে কাজ দিয়ে কাজ আদায় করা যাবে, অথবা প্রতিষ্ঠানে অর্থকরী বা দায়িত্ব দিয়ে দায়িত্বশীলভাবে তার কাছ থেকে কাজ ফেরত পাওয়া যাবে, এবং প্রতিষ্ঠানের কাজের বাইরেও যে কাজ করতে ইচ্ছুক থাকে। তো এই ধরনের কর্মীদেরকে আমরা বলি যে তারা কর্মসংশ্লিষ্ট কর্মী। এরপর হচ্ছে এই 6 নাম্বার যেটা আছে, যে তারা কার্যক্ষেত্রের উন্নয়ন সম্পর্কে নিজেকে সদা প্রস্তুত রাখে, যে কাজটাকে যতটুকু পারা যায় ডেভেলপ করা, অথবা আপনার এখানে ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে যতটুকু পারা যায় এখানে ফেভারেবল ওয়ার্ক এনভায়রনমেন্টে নিয়ে আসা, এই কাজটা কিন্তু এই কর্মসংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকেই পাওয়া যাবে। আর একটু আগে আমরা বলেছি যারা এখানে কর্মসংশ্লিষ্ট না, তারা কিন্তু এখানে ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে খারাপ করবে, এবং যে কোনো একটা ইস্যু নিয়ে কিন্তু তারা প্রতিষ্ঠানটাকে বন্ধ করার জন্য তারা পায়তে রাখবে, এবং প্রতিষ্ঠানকে পিছানোর জন্য তাদের সব চিন্তা ভাবনা থাকে। কিন্তু যারা কর্মসংশ্লিষ্ট তারা কিন্তু এখানে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যই সদা এখানে প্রস্তুত থাকে, এবং নিজের ব্যক্তিগত সময়ের বাইরেও সে কাজ করতে এখানে সবসময় ব্যস্ত থাকে। এরপর হচ্ছে প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদনের উন্নয়নের জন্য সুযোগ সন্ধান করা, এবং নিজের প্রতিষ্ঠানটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায় এজন্য সে কিন্তু সবসময় এনভায়রনমেন্ট থেকে সে অপরচুনিটি খুঁজে, যে কোন কোন অপরচুনিটিটা আমার প্রতিষ্ঠানে আসলে নিলে আমার প্রতিষ্ঠানটা উন্নত হবে, এটাও সে চিন্তা করে। তো এই ধরনের কর্মী যারা প্রতিষ্ঠানটাকে নিয়ে চিন্তা করে, প্রতিষ্ঠানের সুযোগ বা ভবিষ্যতে প্রতিষ্ঠানটা কোন জায়গাতে বা কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে বেনিফিটেড হবে, এইগুলো যারা চিন্তা করে তাদেরকে আমরা বলতে পারি যে দে আর হাইলি ইনভলভ অর এঙ্গেজড এমপ্লয়ি। এরপরে 8 নম্বর যেটা আছে, যে নিজের খরচের বিনিময়ে হলেও প্রতিষ্ঠানকে বড় করে দেখেন। হ্যাঁ, এটাও একটা গুণ, যে এইসব গুণগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে রবিনসন যে কথাগুলো বলছে যে তারাই হচ্ছে কর্মসংশ্লিষ্ট কর্মী। যে এই 8টা গুণ যদি কোনো কর্মীর ভিতরে আমরা খুঁজে পাই, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই কর্মীরা প্রতিষ্ঠানের জন্য ডেডিকেটেড এবং তারা কর্মসংশ্লিষ্ট কর্মী। তো এটা ছিল আপনাদের প্রথম টপিক। তো এই কর্মসংশ্লিষ্ট কর্মী যারা আছে, এই কর্মসংশ্লিষ্ট কর্মীদের নিয়ে একটা মডেল আপনাদের এখানে আছে, যে কর্মসংশ্লিষ্টতা এবং সাংগঠনিক অঙ্গীকারবদ্ধতা, এটার মধ্যে একটা রিলেশনশিপ আছে। যেই সব কর্মীরা আপনার প্রতিষ্ঠানের কাজের সাথে এঙ্গেজ, তারাই
আপনার দেখা যাবে যে প্রতিষ্ঠানের প্রতি তারা অঙ্গীকারবদ্ধ থাকে, যাদের ভিতরে প্রতিষ্ঠানের জন্য হাই কমিটমেন্ট থাকে, যে প্রতিষ্ঠানটাকে সে কোনোভাবেই ব্যর্থ হতে দিবে না, প্রতিষ্ঠানের কাজটাকে সে নিজের মনে করে, প্রতিষ্ঠানের সফলতাকে নিজের সফলতা মনে করে, এইসব কর্মীদেরকে আমরা বলি হচ্ছে অঙ্গীকারবদ্ধ কর্মী। তো যারা বেশি অঙ্গীকারবদ্ধ হয় তারাই কিন্তু প্রতিষ্ঠানে হাইলি কাজের সাথে ইনভলভ হয়। আবার যারা এখানে কাজের সাথে বেশি ইনভলভ হয় তারাই কিন্তু প্রতিষ্ঠানে অঙ্গীকারবদ্ধ হয়। তো একটার সাথে আরেকটা কিন্তু এখানে উতপ্রুত ভাবে জড়িত। এটাই আমরা এখন দেখব একটা মডেলের মাধ্যমে, যে কর্মী সংশ্লিষ্টতা এবং সাংগঠনিক অঙ্গীকার এটা আসলে একটার সাথে আরেকটা কতটুকু সম্পর্কযুক্ত। এটা আমেরিকান কনফারেন্স বোর্ড তারা এইখানে এই মডেলটা ডেভেলপ করেছেন, যে কর্মী সংশ্লিষ্টতা হলো সর্বোচ্চ সংযোগ, যাতে একজন কর্মী তার প্রতিষ্ঠানকে নিজের হিসাবে অনুভব করে, এটাকে তারা বলেছে হচ্ছে কর্মী সংশ্লিষ্টতা। আর এখানে প্রতিষ্ঠানের জন্য অঙ্গীকার যেটা আছে, অঙ্গীকার বলতে তারা মিন করেছে, অঙ্গীকার হলো প্রতিষ্ঠানের কাজের প্রতি একজন কর্মীর সংকল্প, যা তাকে কাজ করতে আগ্রহী করে। তো এটা এখানে বলা আছে, অঙ্গীকার মানে হচ্ছে সংকল্প, যেটা প্রতিষ্ঠানের কাজটা করতে তাকে এখানে আগ্রহী করে তোলে, এটাকে আমরা বলি হচ্ছে অঙ্গীকার। তো দুইটার সংজ্ঞা এখানে দিয়ে দিয়েছে তারা মডেলটা ডিফাইন করার আগে। তো এই দুইটার ভিতরে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, যে যারা ধরেন যে উচ্চ সাংগঠনিক অঙ্গীকার যাদের ভিতরে আছে, বা যারা প্রতিষ্ঠানের কাজ করার জন্য সংকল্পবদ্ধ, তারাই কিন্তু এখানে কর্মে সংশ্লিষ্ট বেশি হয়। আবার এখানে যারা উচ্চ কর্ম সংশ্লিষ্ট, মানে যারা প্রতিষ্ঠানে অলরেডি সবগুলা কাজ তারা নিজেদের কাজে নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে সে পালন করতেছে, এবং যতই তাকে কাজ দেওয়া হয় সে অখুশি হয় না, বরঞ্চ সে পজিটিভলি নেয়, তারাই কিন্তু প্রতিষ্ঠানের প্রতি পরবর্তীতে অঙ্গীকারবদ্ধ হয়। এইটাই এখানে বলা হয়েছে যে উচ্চ সংশ্লিষ্টতাও প্রতিষ্ঠানের অঙ্গীকারটাকে বাড়ায়। তো এটা একটা মডেল হিসাবে তারা দিয়েছে। তো এই মডেলটাকে দেখেন, মডেলটাকে যদি আমরা ডিফাইন করি, মডেলটার আপনারা বাম পাশে যদি যান, এখানে দেওয়া আছে হচ্ছে কর্মী সংশ্লিষ্টতা এবং হাই লো দুইটা এখানে প্যারামিটার দেওয়া আছে, এবং নিচে দেওয়া আছে হচ্ছে সাংগঠনিক অঙ্গীকার, যে সংগঠনের প্রতি সে কতটুকু কমিটেড। একটা হচ্ছে কাজে সে কতটুকু ইনভলভ হচ্ছে, বেতন দিলে আপনি কাজ করেন, হ্যাঁ আপনাকে বেতন দেয় বলে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন, প্রতিষ্ঠানে যতক্ষণ আপনার থাকার দরকার আপনি থেকে চলে আসেন, এইটা কিন্তু আপনার কর্মসংশ্লিষ্টতা বুঝায়। কিন্তু আপনি হাইলি যদি কর্মসংশ্লিষ্ট হন, সেটা কিন্তু এটা মিন করে না, আপনার যতটুকু কাজ এটার বাইরেও আপনি যে কাজ করেন। তো এটাই এখানে কর্মসংশ্লিষ্টতা বলতে এখানে লো থেকে হাই পর্যন্ত একটা প্যারামিটার ধরেছে, যে কেউ আছে ধরেন যে প্রতিষ্ঠানে শুধুমাত্র বেতন নেয় বলেই সে কাজ করে, আবার কেউ আছে সে প্রতিষ্ঠানটাকে বেতনের বাইরেও সে সার্ভিস দেয়। তো এখানে লো থেকে হাই পর্যন্ত কর্মসংশ্লিষ্টতা আমরা প্রতিষ্ঠানের কর্মীদের। স্যার সানন্দা পালকে একটু অ্যাকসেপ্ট হ্যাঁ হ্যাঁ করেন হ্যাঁ, স্যার। করে দিচ্ছি আমি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আমার এই যে নেটওয়ার্ক একটু আবার কেটে গেছিল মাঝখান দিয়ে, এই যে নেট। আচ্ছা আমি আবার একটু শেয়ার করে দিচ্ছি বিষয়টা। তো আমরা এখানে যেটা বলছিলাম আপনাদেরকে, যে আমরা যখন এই কর্মী সংশ্লিষ্টতার বিষয় নিয়ে কথা বলি, এই মডেলটা দিয়ে আমি খুব ভালো বুঝতে পারি যে আসলে কর্মী সংশ্লিষ্টতা এবং প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকারবদ্ধতা এই দুইটার আসলে কানেকশনটা কোন জায়গায়। তো প্রথম যেটা আছে আপনারা এখানে দেখেন, যেটা আমি শেয়ার করলাম, যে প্রথম বক্সটাতে আপনি দেখেন এই যে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বারে কর্মী সংশ্লিষ্টতাও এখানে লো, আবার এখানে সাংগঠনিক অঙ্গীকারও লো। তার মানে এখানে যারা কাজ করে, এই ধরনের কর্মী যারা আছে প্রতিষ্ঠানে, যে তারা কাজের জন্য পর্যাপ্ত প্রচেষ্টা তাদের থাকে না, এবং প্রতিষ্ঠানের স্বার্থের প্রতি তাদের আগ্রহ থাকে না, হ্যাঁ এখানে তারা থাকতেও চায় না, এরকম কর্মীদেরকে আমরা এখানে কর্মী সংশ্লিষ্টতা বলছি। ঠিক আছে, তো এটা এখানে 1 নাম্বার বক্সে আমরা দেখতেছি। ঠিক আছে, যে কর্মী সংশ্লিষ্টতা এবং অঙ্গীকার দুইটাই যদি লো থাকে, যে কাজেও আপনি এঙ্গেজ হন না এবং প্রতিষ্ঠানের প্রতিও আপনার কোনো কমিটমেন্ট নাই, এরকম যদি হয় তাহলে আমরা বক্স 1-এ দেখতেছি যে কর্মীদের মনোভাবটা কেমন থাকে কাজের প্রতি। মনোভাবটা এরকম হয় যে তারা আসলে কাজে আগ্রহীও না, এখানে তারা থাকতেও চায় না, কোনো জব পায় না বলে এখানে কোনো ভাবে সে টিকে আছে। এরকম আপনি দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম কিছু কর্মী আছে, যে তাদের অর্গানাইজেশনের প্রতি কোনো কমিটমেন্টও নাই এবং প্রতিষ্ঠানের কোনো কাজও তারা করতে চায়। ঠিক আছে, আসে যায় এবং মাস শেষে আসে বেতন নেয়।
এরপরে 2 নাম্বার যেটা আছে আপনি দেখেন, 2 নাম্বারে এখানে কর্মসংশ্লিষ্টতা বা কাজের প্রতি কাজে এঙ্গেজ হওয়ার যে রেশিওটা এখানে কিন্তু হাই, কিন্তু এখানে প্রতিষ্ঠানের প্রতি কোনো কমিটমেন্ট নাই। এই কর্মীর প্রতিষ্ঠানে কিন্তু কোনো কমিটমেন্ট নাই, মানে সে প্রতিষ্ঠানে আসে, তার যে জব 9টা থেকে 5টা সে এট এ টাইম কাজ করে, মানে তার কাজে সংশ্লিষ্টতা হাই, সে কাজে কোনো ফাঁকি দেয় না, কিন্তু সে প্রতিষ্ঠানকে ওন করে না, বা প্রতিষ্ঠানে তার যে এখানে একটা জায়গা আছে বা প্রতিষ্ঠানটা যে তার নিজের, হ্যাঁ, এটা সে ফিল করে না। এই ধরনের কর্মীও আছে, এটা আমরা দ্বিতীয় বক্সে পাই, যেটা এখানে এই ধরনের কর্মীর ইয়াটা থাকে হচ্ছে, মনোভাবটা থাকে, যেটা এখানে লেখা আছে যে কাজ দিয়ে উত্তেজিত থাকে এবং তার সম্পাদনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাও চালায়, কিন্তু সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠানের জন্য সে আগ্রহী নয়। মূল কথা হচ্ছে তার প্রতিষ্ঠানের প্রতি কোনো আগ্রহ থাকে না। এই ধরনের কর্মীও আপনি পাবেন, তারা মাত্র শুধুমাত্র তাদের যতটুকু কর্ম ঘন্টা ততটুকু প্রতিষ্ঠানে কাজ করে চলে আসবে, এরকম কর্মী আপনারা অহরহ, আপনি নিজেও চিন্তা করলে বুঝবেন যে আপনি ওরকম ক্যাটাগরিতে পড়েন কিনা। এরপরে হচ্ছে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা হচ্ছে, এটাও দুইটাই হচ্ছে লো, এখানে কর্মসংশ্লিষ্টতা এখানে লো না, আরেকটা হাই, কর্মসংশ্লিষ্টতা লো কিন্তু সাংগঠনিক অঙ্গীকারটা আবার হাই। যে এই ধরনের কর্মী আপনি প্রতিষ্ঠানে পাবেন, যে যেই ধরনের কর্মীরা প্রতিষ্ঠানের এখানে অঙ্গীকার তাদের বা কমিটমেন্ট, প্রতিষ্ঠানের জন্য তার ফিলিংস বা প্রতিষ্ঠানের জন্য তার দরদ অভাব নাই, কিন্তু সে এখানে কাজ করতে চায়, প্রতিষ্ঠানের জন্য তার দরদ আছে কিন্তু সে কাজ করতে চায়, এরকম কর্মীও আপনি প্রতিষ্ঠানে পাবেন। তো এইখানে এটা আমরা দেখলাম যে কার্য সংশ্লিষ্টতা তার লো কিন্তু কমিটমেন্টটা তার হাই প্রতিষ্ঠানের জন্য। প্রতিষ্ঠান থেকে তারা সাধারণত তাদের যে মনোভাবটা, প্রতিষ্ঠান থেকে তাদের খুব, প্রতিষ্ঠানকে তারা খুব গুরুত্ব দেয়, কাজে যেতে তারা গর্বিত বোধ করে, কিন্তু কাজের জন্য অতিরিক্ত শ্রম বা সময় দিতে তারা রাজি না। এটা তাদের একটা সমস্যা, যে তারা ধরেন যে 9টা টু 5টা যে কাজটা আছে এতটুকুই করবে, এরপরে অতিরিক্ত সময় দিতে সে রাজি না, তার মানে এখানে কাজে সংশ্লিষ্ট হওয়ার রেশিওটা কিন্তু তার এখানে কম, এটা এখানে বলা আছে। এরপর হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারটা দুইটাই হাই, এখানে কর্মসংশ্লিষ্টতাও হাই, আবার এখানে তার সাংগঠনিক অঙ্গীকার বা প্রতিষ্ঠানটাকে তার নিজের মনে করার এই যে ক্যাপাসিটিটা, এটাও তার হাই। তো এই ধরনের কর্মীকে আমরা 4 নাম্বার বক্সে দেখি, এখানে বলতেছে যে তারা হচ্ছে কাজের প্রতি খুব উত্তেজিত থাকে এবং এটা সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায় এবং প্রতিষ্ঠানকে সম্পূর্ণ গুরুত্ব প্রদান করে, প্রতিষ্ঠানটাকে তারা সম্পূর্ণ গুরুত্ব প্রদান করে এবং কাজে যেতে সে গর্বিত বোধ করে। তো এই সবগুলা কথাই এখানে আছে, তার মানে হচ্ছে যারা এখানে হাইলি ইনভলভ এমপ্লয়ি, যারা কর্মসংশ্লিষ্ট এবং যারা প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকারবোধ, এই দুইটা কমিটমেন্ট যার হাই থাকে, তারা এই 4 নাম্বার বক্স, এবং তাদের থেকে আমরা দেখি যে তাদের থেকেই প্রতিষ্ঠান সবচেয়ে বেশি কিন্তু আপনার বেনিফিট পায়, যেমন প্রতিষ্ঠানটাকে সে সম্পূর্ণ গুরুত্ব প্রদান করে এবং সে প্রতিষ্ঠানের কাজে যেতেও গর্ববোধ করে এবং সে সর্বোচ্চ তার যতটুকু দেওয়ার সে প্রতিষ্ঠানকে দিতে সে কিন্তু এখানে প্রস্তুত থাকে। আপনারা এখানে যেহেতু এখন ফেসবুক ইউটিউবের যুগ, আপনারা জানেন যে আমি ওই যে পরশুদিন একটা প্রতিবেদন দেখলাম, ইগলো কোম্পানির, ইগলোর আপনার এখানে গ্রুপ ম্যানেজার যে আছে, যে কামরুল ইসলাম, আপনি ইউটিউবে গেলে পাবেন। তো উনার এখানে ওই দিন আমি দেখলাম যে ইয়াতে একটা প্রতিবেদন, তো উনি নিজের সম্পর্কে বলছিল আর যে ইগলুতে উনি এরকমও হয়েছে যে শুক্র শনিবার তাদের বন্ধ, তো উনি প্রায় 2-2.5 বছর ধরে কোনো ছুটি কাটানো, তো এরকম ভাবে সে প্রতিষ্ঠানের প্রতি ইনভলভ। ওই যে এটা হচ্ছে মুনায়ম গ্রুপের একটা প্রোডাক্ট, এই ইগলু যেটা আছে। তো ইগলুর যে এখানে গ্রুপ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, যে ওনার কথা আমি বলছিলাম, তো উনি কামরুল ইসলাম, উনি কিন্তু আপনার এই 4 নাম্বার ক্যাটাগরিতে পড়ে। তো উনার এখানে দেখা গেছে যে উনার বেতন কিন্তু প্রায় এখানে মান্থলি বেতন 12 থেকে 15 লাখ টাকার ভিতর, ঠিক আছে। তো এক মাসে তিনি এত টাকা ড্র করেন এবং এত টাকা দেওয়ার পিছনে কারণও হচ্ছে যে উনি কিন্তু প্রতিষ্ঠানকে নিজের হিসাবেই সে চিন্তা করে এবং সে হাইলি কমিটেড, সে কোনো ছুটি ছাটাও নেয় না এবং প্রতিষ্ঠানের সেলস কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে কিন্তু উনি সারা দিন পরিশ্রম করে যাচ্ছে। তো সেই কারণেই আমরা দেখি যে এই ধরনের কর্মীরা কিন্তু প্রতিষ্ঠানে হাইলি পেইড হয় এবং তাদেরকে নিয়ে কিন্তু যারা এখানে প্রতিষ্ঠানের ওনার আছে বা এখানে যারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আছে, তারা কিন্তু এই ধরনের কর্মীদেরকে নিয়ে চিন্তা করে এবং তাদেরকে হাইলি পেইডও করে এবং তাদেরকে ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসও কিন্তু দিতে তারা প্রস্তুত থাকে।
তো এই মডেল থেকে আপনি বুঝা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানে আপনি যদি ক্যাটাগরি করেন, এই 4 ক্যাটাগরিতে আপনি 1 2 3 4 এই 4টা বক্সে আপনার যত এমপ্লয়ি আছে সব এমপ্লয়িকে আপনি এই 4টা বক্সে ফেলতে পারবেন। এই 4টা বক্সে ফেলে আপনি কিন্তু এখন যে বক্সে পড়ে তাকে সেই জায়গা থেকে আপনি 4 নাম্বারে নিয়ে যাওয়ার চিন্তা করতে পারবেন। যে 4 নাম্বারে আছে তাকে ধরে রাখার চিন্তা আপনার করতে হবে। যারা 4 নাম্বার বক্সে আছে সে কিন্তু আপনার সবচেয়ে ভ্যালু অ্যাড করতেছে, সবচেয়ে বেশি বেনিফিট আপনার প্রতিষ্ঠানে সে সেই এমপ্লয়িটা দিচ্ছে, তাকে কিন্তু আপনার অ্যাট এনিহাউ ধরে রাখতে হবে। সে কোনো কারণে যাতে আপনার প্রতিষ্ঠান থেকে মনক্ষুণ্ণ হয়ে না যায় সেটা আপনার দায়িত্ব। তাকে হাইলি স্যালারি পেড করে তার ট্রেনিং ডেভেলপমেন্ট এবং তার কেরিয়ার গ্রোথের কথা মাথায় রেখে তাকে ধরে রাখা। তো ফোন নাম্বার স্টেজে আপনাদের কর্মীকে যদি আপনি নিয়ে যেতে পারেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় কৌশল প্রতিষ্ঠানে। এবং আমরা এই যে কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাতে যেটা করতেছি, কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাতে আমাদের টার্গেটই থাকে যে আমরা 4 নাম্বার বক্সে কর্মীদেরকে নিয়ে যাব, যেখানে তারা হাইলি কর্মসংশ্লিষ্ট থাকবে এবং তাদের অর্গানাইজেশনের প্রতি কমিটমেন্টও এখানে হাই থাকবে। এই দুটা যদি হাই থাকে তাহলেই আমি তাদের কাছ থেকে আমার এখানে প্রতিষ্ঠানে যেটা আমরা বলি যে ম্যাক্সিমাম রিটার্ন বা ভ্যালু যেটা আছে বা ভ্যালু এডিশন বা মূল্য সংযোজন, এটা কিন্তু আমি ওই কর্মী থেকে ম্যাক্সিমাম পাবো। তো সেই কারণে যে 1 নাম্বারে আছে তাকে আপনার 2 নাম্বারে নিতে হবে, 2 নাম্বার থেকে তাকে 3 নাম্বার, 3 নাম্বার থেকে আপনার 4 নাম্বারে, অথবা 1 নাম্বার থেকেও আপনি সরাসরি 4 নাম্বারে একটা কর্মীকে নিয়ে যেতে পারেন। যে কর্মীরা আপনার কাজের প্রতি আগ্রহী না, তাকে কাজটা আকর্ষণীয় চ্যালেঞ্জিং করে দিলে সে কিন্তু কাজের প্রতি আগ্রহী হবে এবং সে কাজকে নিজের মনে করলে ইনভলভ হলে সে আস্তে আস্তে প্রতিষ্ঠানটাকে সে ভালোবাসতে শিখে যাবে। তো 1 থেকেও আপনি তাকে 4 নিয়ে যেতে পারবেন। আবার যে আপনার কাজটাকে পছন্দ করে কিন্তু সে প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তা করে না, তাকে আপনি প্রতিষ্ঠানটাকে ভাবার জন্য বা প্রতিষ্ঠানটাকে নিয়ে চিন্তা করার জন্য তাকে কিছু আপনি চ্যালেঞ্জ দিয়ে দেন বা প্রতিষ্ঠানের প্রতি তাকে এঙ্গেজ করেন। এভাবে 2 থেকে কিন্তু তাকে আপনি 4 নিয়ে যেতে পারবেন। তো এইভাবে আপনি আপনার যে কর্মী আছে প্রতিষ্ঠানের সবগুলাকে এই 4টা বক্সে ফেলে তাদেরকে আপনি 4 নম্বরে নিয়ে যাওয়ার জন্য যে কৌশল সেটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এটাই আমাদের এখানে আলোচনা, যেটা আমরা কর্মী সংশ্লিষ্টতা এবং প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার এটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন আসেন আমরা কিভাবে এই কর্মীদেরকে প্রতিষ্ঠানে ইনভলভ করতে পারবো। তো এখানে কর্মী সংশ্লিষ্টতার গুরুত্বটা কি এটা আমরা যদি একটু দেখি, যে এখানে তারা একটা গ্রাফ দিয়েছে, উপরে যে বক্স এটা থেকে তারা এখানে বলেছে যে প্রতিষ্ঠানে যে কর্মীরা হাইলি ইনভলভ থাকে তারা কিন্তু এখানে প্রতিষ্ঠানের মূল্য সংযোজন সবচেয়ে বেশি করতে পারে। এবং এখানে বলা হয়েছে যে কোন কাজটাকে এখানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যে আপনার এখানে সহজ কাজ, মানে মধ্যম পর্যায়ের কাজ এবং জটিল কাজ, এই 3 ক্যাটাগরিতে ভাগ করে এইখানে কর্মীরা যদি হাইলি ইনভলভ হয় এবং যারা ইনভলভ হচ্ছে না, এখানে একটা পার্থক্য তারা বের করছে যে যারা হাইলি ইনভলভ হচ্ছে তারা যারা ইনভলভ হচ্ছে না তাদের থেকে কেমন রিটার্ন আপনার প্রতিষ্ঠানে দিতে পারে। এবং এটা একটা ফিগার দিয়ে নিউমেরিক্যালি দেখানো হয়েছে। যেমন যারা আমরা মূল্য সংযোজনের কথা যদি বলি বা ভ্যালু এডিশনের কথা যদি বলি, কর্মীদের কাছ থেকে প্রতিষ্ঠানে যদি ভ্যালু এডিশন করতে আমরা চাই, তাহলে এখানে এই পার্থক্যটা তারা দেখিয়েছে। যারা আপনার হাইলি ইনভলভ তারা কম জটিল কাজ যেটা আছে, কম জটিল কাজের ক্ষেত্রে নর্মাল একজন এমপ্লয়ি যে ইনভলভ না আর একজন এমপ্লয়ি যে ইনভলভ এবং কমিটেড, সে নর্মাল এমপ্লয়ি থেকে 90% বেশি সে মূল্য সংযোজন করতে পারে। আবার মধ্যম পর্যায়ের কাজ, সহজ কাজ না, এটা একটু মধ্যম পর্যায়ের জটিল কাজ, তো এই ক্ষেত্রে সে কিন্তু যে আপনার হাইলি ইনভলভ কর্মী যারা আছে তারা কিন্তু টপ লেভেলের থাকে এবং তাদের চিন্তা এবং প্রতিষ্ঠানের ভিশন মিশন তারা কিন্তু ওন করে, সেই ক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু আপনি ভ্যালু বেশি পাবেন। তো সেই কারণে মধ্যম পর্যায়ে তারা ভ্যালু এড করে নর্মাল কর্মী থেকে 32% বেশি। আর এখানে উচ্চ পর্যায়ের কাজ যেহেতু একদমই জটিল, যারা প্রতিষ্ঠানকে চিন্তাই করে না, প্রতিষ্ঠানকে নিয়ে যারা ভাবে না, যাদের প্রতিষ্ঠানের প্রতি কোনো ফিলিংস নাই, এই ধরনের কর্মী থেকে কিন্তু আপনি কোনো ভ্যালু এডিশন বা মূল্য সংযোজন আপনি পাবেন না। উচ্চ পর্যায়ের কাজগুলাই হচ্ছে যে প্রতিষ্ঠানে ইনোভেটিভ আইডিয়া যোগ করা, ক্রিয়েটিভ আইডিয়া যোগ করা, আপনার ধরেন যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আপনি অপরচুনিটি হান্ট করা এবং সেটা আপনার প্রতিষ্ঠানে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে আপনি চিন্তা করেন এবং ডাটা অ্যানালাইসিস করেন, যেটা আপনাকে প্রতিষ্ঠান দায়িত্ব দেয় নাই, তারপরে আপনি এটা নিয়ে চিন্তা করেন এবং প্রতিষ্ঠানটাকে আগায় নেওয়ার জন্য আপনি এই ক্ষেত্রে কন্ট্রিবিউশন করেন। এই যে জটিল কাজটা, এইটাতে দেখা যায় যে যারা সংশ্লিষ্ট থাকে তারা 48% পর্যন্ত আপনার এখানে ভ্যালু এড করতে পারে, আর যারা সংশ্লিষ্ট না তারা এখানে
48% পিছায় আছে। তো এটা এখানে বলা আছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে কর্মীরা এঙ্গেজ হলে প্রতিষ্ঠানের লাভ আছে, তো তাদেরকে এখন আমরা কিভাবে প্রতিষ্ঠানে এঙ্গেজ করতে পারি, এটা হচ্ছে আমাদের এখন পাঠের বিষয়, যে আমি কর্মীকে প্রতিষ্ঠানে কিভাবে এঙ্গেজ করতে পারি। তো একটা কর্মীকে কাজে এঙ্গেজ করতে গেলে আমার বুঝতে হবে যে একটা কর্মী কেন কাজে এঙ্গেজ হয় আর কেন হয় না, এটা আগে বের করতে হবে, তাহলে আমি বের করে ফেলতে পারবো যে তাকে কিভাবে এঙ্গেজ করা যায়। তো এখানে কার্য সংশ্লিষ্টতা হবে না। না, আর একটু অসুস্থ, একটু বিজি আছে। ঠিক আছে, এরপরে ক্লাস কি হবে না? না, এরপরে ক্লাস আর তো ভালো লাগে না। আচ্ছা, এরপরে সিএফ স্যারের ক্লাস স্যার। হ্যাঁ, শিহাব স্যারের ক্লাস। শিহাব স্যার কি ক্লাস নিবে? জি না স্যার, জি না। আচ্ছা ঠিক আছে, শিহাব স্যার ক্লাস না নিলে সমস্যা নাই, আমাদের তো নির্ধারিত সময় হচ্ছে 9:30 পর্যন্ত, ঠিক না? না না, জি স্যার। তো 4 মিনিট আর 4 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, ওটা তো 4 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের নির্ধারিত সময় কত? 9:30 পর্যন্ত না? হ্যাঁ 9:30। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা 9:30 পর্যন্ত একটু কন্টিনিউ করি, তাহলে আপনাদের মোটামুটি চ্যাপ্টার 6টা শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 6 আপনারা 5 মিনিট আলোচনা করলে শেষ হয়ে যাবে, যেটা আপনাদের দেখাচ্ছে এখানে। আর ক মিনিট আছে আপনার এখানে? এখানে আছে আচ্ছা, 3 যেটাই হোক, মিনিট। হ্যাঁ, এটা কেটে যাবে, বেশিক্ষণ নাই, কেটে গেলে আপনারা আবার জয়েন করবেন। তো আমাদের যেটা আমরা আলোচনাতে ছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে কর্মীদেরকে কাজে ইনভলভ করব। তো কর্মীদেরকে কাজে ইনভলভ করতে গেলে আসলে যেসব উপাদানগুলো তাদেরকে কাজের ক্ষেত্রে উৎসাহিত করে সেগুলো আমার একটু দেখতে হবে। তো প্রথম যেটা আছে যে এখানে দুইটা জিনিস প্রথমেই বলেছে, যে আপনার যৌক্তিক দিক, যে প্রতিষ্ঠানে আসলে কর্মীরা, একটা কর্মী সে কাজ করবে কিনা, এটা তার নিজের এখানে যৌক্তিকতা বা ভ্যালু এথিক্স, এটার উপরেও সে ভিত্তি করে দেখা যায় যে সে কাজে ইনভলভ হয়, আবার সে ইনভলভ নাও হইতে পারে। এটা হচ্ছে তার একান্তই আমরা বলি যে তার যৌক্তিক দিক, যে আপনার নিজেকে যদি একটা প্রতিষ্ঠানে সে ইনভলভ করে এবং সে যদি প্রতিষ্ঠানে সে নিজেকে খুঁজে না পায়, বা প্রতিষ্ঠানে সে যখন ইনভলভ হয়, তো সে যখন কাজ করে, সে যদি নিজের কাজের মূল্যায়নটা সে না পায়, অথবা সে আসলে কি কাজ করতেছে সে যদি এটা না বুঝে, তাহলে কিন্তু সে এখানে প্রতিষ্ঠানে ইনভলভ হবে না। এটাকে আমরা এখানে যৌক্তিকতা বলি, যে রেশনালিটি, যে একটা প্রতিষ্ঠানে একটা কর্মী যে আসলে কাজ করবে, তো তাকে যদি আমি ওই ধরনের রেসপন্সিবিলিটি না দেই, বা সে যদি আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সে না করে, গুরুত্বপূর্ণ কাজে যদি তাকে আমি ইনভলভ না করি, তাহলে কিন্তু সে আপনার প্রতিষ্ঠানের কাজের প্রতি আগ্রহ হবে না, ইনভলভ হবে না। এরকম আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে অহরহ দেখি যে কাজ আছে, কিন্তু তাকে আমরা কাজে ইনভলভ করার এখানে ওয়ে পাচ্ছি না, অথবা সেও ইনভলভ হচ্ছে না। কারণ এইখানে সবকিছু থাকা সত্ত্বেও সে প্রতিষ্ঠানে নিজেকে আসলে কোন জায়গাতে সে থাকলে ভালো, বা কোন জায়গাতে সে কাজ করলে এখানে প্রতিষ্ঠানটা বেনিফিট হবে, সে নিজেও বুঝে না, আবার প্রতিষ্ঠানও তাকে এখানে হেল্প করে না। তো এই কারণে এখানে যৌক্তিকতাটা প্রথমেই বলেছেন। দ্বিতীয়টা হচ্ছে এখানে ইমোশন, যে একটা প্রতিষ্ঠানে একটা কর্মী আসলে ইনভলভ হবে কিনা, এটা ব্যক্তিগত, তার ইমোশনাল বিষয়। যদি সে প্রতিষ্ঠানটাকে নিজের মনে করে, সে আবেগের জায়গা থেকে সে প্রতিষ্ঠানটাকে ওন করে, তাহলে কিন্তু সে এখানে ইনভলভ হবে। তো আমরা এখানে যৌক্তিকতার বিষয়টা যেটা আছে, যে আমরা ওই যে অনেকেই ধরেন যে ধূমপান করি না, এখন যদি আপনাকে ধরেন যে সেলসম্যানের জব দেওয়া হয়, যে আপনি সিগারেট সেলস করবেন দোকানে দোকানে, যেমন ধরেন যে আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকোতেই আপনার জব, আপনি এখানে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আপনি রিজিওনাল সেলসম্যান হিসেবে চাকরি পাইছেন, অথবা আপনার অধীনে অনেক সেলস ওয়ার্কার আছে। তো এখানে আপনি এই কাজটাকে আসলে আপনি নিজে করেন না, ধূমপান আপনার ধূমপান কিল, সেটা আপনিও জানেন, তারপরে আপনার এই কাজটা আপনার করতে হইতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে, আমরা কাজে সংশ্লিষ্ট হওয়ার ক্ষেত্রে আমরা বলি যে এখানে যৌক্তিকতা আপনি খুঁজে পাবেন, অথবা আপনাকে এখানে যৌক্তিকভাবে কাজে ইনভলভ করতে গেলে বা প্রতিষ্ঠানের প্রতি কমিটেড করতে গেলে এখানে খুব টাফ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ফ্যাক্টরটা। দ্বিতীয়টা হচ্ছে আবেগজনিত, এখানে আপনার কোনো ইমোশনও কাজ করবে না। এই দুইটা বিষয় কিন্তু খুব ভাইটাল, যে আপনার যদি কাজটা পছন্দ হয় এবং আপনি যদি মনে করেন এই কাজটা দিয়ে আসলে সমাজের উপকার হচ্ছে এবং মানুষ এটা দিয়ে বেনিফিটেড হচ্ছে, তাহলে কিন্তু আপনি গর্ববোধ করবেন এবং আপনার এখানে আবেগের জায়গা কাজ করবে, যে আমি একটা ভালো কাজ করতেছি, ঠিক আছে, আমি বেতন নেই মাস শেষে, ঠিক আছে, কিন্তু আমি ভালো কাজ করি, বেতন নিচ্ছি। তো এই কারণেই এখানে
এই ফ্যাক্টরস গুলো আসলে দুইটা ফ্যাক্টর, ভাইটাল ফ্যাক্টর আপনার প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে ইনভলভ হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রভাবিত করে, এবং এটা আপনাকে দেখতে হবে। করে দিলাম, কারণ যদি সমস্যা হয় একটু বলবেন। আচ্ছা না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, অনেকেই জয়েন করতেছে, একটু সময় লাগবে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, এই আলোচনাটা আমি একটু এই কারণে চালালাম কারণ আমি দেখতেছি যে সময় নাই, এই কারণে আমি এই উপাদানটার বিস্তারিত তো গেলাম না, এটা জানি যে কেটে যাবে, এই কারণে আমি একটু সময় নিচ্ছিলাম। তো আমরা আসলে মূল যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই যে নিচের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো আপনাকে আমরা বলি হচ্ছে কার্য সংশ্লিষ্টতা হওয়ার ক্ষেত্রে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। যে আপনি কাজে ইনভলভ করতে গেলে একটা এমপ্লয়িকে এই ফ্যাক্টর গুলো আপনার মাথায় রেখেই আপনার কাজটাকে ডিজাইন করতে হবে। যদি এই ফ্যাক্টর গুলা আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টের ভিতরে থাকে তাইলে কর্মীরা ইনভলভ হবে। আপনি যে 4টা বাক্স একটু আগে উপরে আমরা দেখে আসি, ওখানে হাই ইনভলভমেন্ট এবং হাই কমিটমেন্ট, এই দুইটা আপনি এনশিওর করতে পারবেন যদি এই ফ্যাক্টর গুলো আপনার প্রতিষ্ঠানে কর্মীদের ভিতরে বা ওয়ার্ক এনভায়রনমেন্টের ভিতরে আপনি এনশিওর করতে পারেন। আর যদি এগুলা না থাকে তাহলে কিন্তু আপনি কর্মীদেরকে কাজে ইনভলভ করতে পারবেন না, তারা ওই 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার বক্সেই পড়ে থাকে, এবং তাদের থেকে আপনি মূল্য সংযোজন বা ভ্যালু এডিশন বা আপনাকে আমরা যেটা হিউম্যান ক্যাপিটাল বলি, যে তাদেরকে ইনভেস্ট করে ওইখান থেকে আপনি প্রতিষ্ঠানের রেভিনিউ জেনারেট করবেন, এই কাজটা কিন্তু আপনার পক্ষে কখনোই করা সম্ভব হবে না। তো সেই কারণেই আমরা এখানে এখন এই উপাদানগুলোকে একটু বিস্তারিত করব। তো প্রথম যেটা আছে আমরা এখানে বলি হচ্ছে কাজ নিজেই বা ওয়ার্ক ইটসেলফ, যে এখানে যেই কাজটার সাথে আমরা কর্মীদেরকে ইনভলভ করলাম, এই কাজটাতে যদি সে আমাদের যে কর্মীরা আছে এখানে যদি সেই কাজটা আমরা যেই কাজের সাথে তাকে ইনভলভ করেছি এই কাজে যদি কর্মী নিজেকে, আচ্ছা আমি এখানে স্ক্রিনটা একটু সমস্যা হচ্ছে এই কারণে, হ্যাঁ, তো এখানে কাজটা যদি আপনার এখানে চ্যালেঞ্জিং হয় বা আনন্দদায়ক হয় অথবা কাজটা যদি লুক্রেটিভ হয়, যেটা আমরা বলি যে প্রতিষ্ঠানের কর্মীরা নিজেরাই কাজ করতে আগ্রহী বা কাজটা নিজেই যদি এরকম মোটিভেশনাল হয়, তাহলে কিন্তু এখানে আপনার কাজের জন্য কর্মীদেরকে জোর করা লাগবে, কর্মীদেরকে অধিক সময় প্রতিষ্ঠানে থাকার জন্য আপনার অনুরোধ করা লাগবে না, কর্মীরা নিজেই আপনার প্রতিষ্ঠানে সে ইনভলভ হবে এবং কাজটাকে সে আপনার নিজের মনে করেই নিজের পরিবারের সদস্যদের জন্য সে যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করে, সময় এখানে সে দেখে না, সেইম ভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য সে কাজ করবে যদি কাজটা এখানে আনন্দদায়ক হয় এবং কাজটা যদি এখানে চ্যালেঞ্জিং হয়। একঘেয়েমি কাজ কেউই পছন্দ করে না। আপনাকে যদি একটা টার্গেট দেওয়া হয় এবং সেই টার্গেটটা যদি আপনার উপরে বার্ডেন না হয় এবং আপনি যদি সেটা আনন্দদায়ক ভাবে করলেই আপনার টার্গেটটা ফিল আপ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজটা করবেন। কিন্তু ব্যাংকের মতো আপনাকে যদি টার্গেট দেওয়া হয় যে আপনি লোন দিবেন এবং পরবর্তীতে একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকে যে আপনি মাসে 2 লাখ টাকার লোন অথবা ডিপোজিট আপনার কালেক্ট করে দিতে হবে, এবং আপনি লোন দিলে আবার দেখা যাবে এই 2 লাখ টাকা যেটা আপনি লোন দিচ্ছেন সেটা আপনার আবার কালেক্ট করে দিতে হবে, মানে এটা আবার যাকে দিচ্ছেন তার থেকে আবার ফেরত আনতে হবে। এই দুই কাজে যখন আপনার চাপ প্রয়োগ করা হবে, একটা কাজও আপনার আনন্দদায়ক না, এবং এই কাজে কিন্তু আপনি বেতন দেয় বলে ব্যাংক আপনি ইনভলভ হচ্ছেন, এখানে কিন্তু কোনো আনন্দ পাচ্ছেন না। কিন্তু আপনি যদি অপোজিট চিন্তা করেন যে আপনার একটা কাজ আনন্দদায়ক এবং এইটা দেখা যাচ্ছে করলে আপনার ভালো লাগে এবং সমাজের মানুষের উপকার হচ্ছে এবং আপনি বেতনও পাচ্ছেন, সেই কাজটাতে আপনি ইনভলভ হবেন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার এখানে সামাজিক ব্যবসা কিছু ছিল, এখানে সামাজিক ব্যবসার ভিতরে এখানে ডোনেন্ট একটা ছিল, তাদের এখানে ডোনেন্ট ফুড লিমিটেড, তারা এখানে গ্রামের শিশুদের জন্য স্বল্প মূল্যে আপনার শক্তি দই, মানে যেই দইটা আপনার গ্রামের যেই ডেইরি বা গবাদি পশু সেখান থেকে দুধ কালেক্ট হবে এবং স্বল্প মূল্যে ওইখান থেকেই দই প্রোডাকশন হয়ে ওই গ্রামের মানুষের বা দরিদ্র যারা আছে যারা খেতে পারে না তাদের জন্য বা তাদের উন্নয়নের জন্য, তাদের পুষ্টির অভাব পূরণের জন্য এই দইটা ওইখানে আপনার সেল করা হবে। সেল করা হবে বলতে একদম স্বল্প মূল্যে, যতটুকু আপনার কস্টিং চার্জ এর সাথে স্বল্প প্রফিট দিয়ে এই কাজটা আপনার করা হয় এবং গ্রামের মানুষের বা আপনার গ্রামের যারা স্কুলে যারা ছোট ছোট শিশু আছে তাদেরকে আপনারা এই প্রোডাক্টটা দিবেন। অনেকটাই এখানে আপনাদের এই কাজটা যেটা আছে, আপনাকে যদি সেলসের দায়িত্ব দেওয়া হয় যে আপনি বাচ্চাদেরকে এই স্বল্প মূল্যে এই দইটা দিবেন তাদের টিফিন আওয়ারে, এবং সেটা অর্গানাইজেশনের সাথে
আপনি কন্টাক্ট করে তাদের কাছ থেকে একটা স্বল্প আপনি ফি নিয়ে আপনি টিফিন পিরিয়ডে আপনি বাচ্চাদের ভিতরে যায় এই দইটা বিলি করে আসবেন, আপনার কোল্ড স্টোরেজের যে গাড়ি আছে ওটা দিয়ে আপনি নিয়ে যাবেন। তো আপনি যখন এই বাচ্চাদের কাছে আপনি যখন দইটা দিচ্ছেন, তারা যখন এটা নিয়ে আপনার সামনেই খাচ্ছে এবং তারা যখন তৃপ্তি সহকারে একটা আনন্দের হাসি দিচ্ছে, এটা কিন্তু আপনার কাজের যে কষ্টটা সেটা অনেকটাই লাঘব করে দিচ্ছে। তো এটাই আমরা বলতেছি যে আনন্দদায়ক কাজটা যদি আপনি কাজটা করে যদি আপনার মনে আনন্দ আসে যে আপনি একটা বাচ্চার মুখে হাসি ফোটাতে পারছেন, অথবা আপনার কাজটা দিয়ে সমাজের একটা ধরেন যে কোনো একটা সমস্যার সমাধান হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে উৎসাহ ফিল করবেন এবং আপনি আপনার কাজের বাইরেও আপনি কাজ করবেন। তো এই কারণে এখানে বলছে যে আপনি কার্য সংশ্লিষ্টতার ক্ষেত্রে প্রথম যেটা আছে যে আপনার ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, কার্য সংশ্লিষ্টতার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে কাজ নিজেই। কাজ নিজেই যদি এরকম হয় যে এটা আনন্দদায়ক হয়, চ্যালেঞ্জিং হয় এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বশীল কাজ হয়, সেক্ষেত্রে আপনি এটা করবেন। যেমন আমাদের এই যে শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা দেখি যে আপনার এখানে যারা প্রমোশনের জন্য আটকায় থাকে, তো আমরা দেখি যে ডিজি অফিসে যারা এখানে আপনার এসিআর নিয়ে কাজ করে, যে আপনার বছর শেষে যেটা এসিআর যেটা আছে অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট, এটা নিয়ে যে ডিভিশনের যারা ওয়ার্কাররা কাজ করে তারা কিন্তু এই কাজটা খুব আগ্রহ নিয়ে করে, যে এটা দিয়ে আমার একজন কলিগ একদম সেম, ধরেন যে আমি কলেজে আছি, আমার একটা ফ্রেন্ড এখানে এসিআর শাখাতে আছে, সে দেখা যাবে যে আমি যখন ফোন দেই যে বন্ধু এসিআর এর কি অবস্থা, সে কিন্তু খুব আগ্রহ নিয়ে কাজটা করে যে এসিআরটা জমা হয়েছে, বা এখানে যে কারো সমস্যা হলে এসিআর শাখাতে তার ফোন দিলে সে খুব আগ্রহ নিয়ে এখানে কথা বলে, কারণ তার এই দায়িত্বপূর্ণ কাজটার জন্য কিন্তু একজনের প্রমোশন আটকায় থাকতে পারে, অথবা সে প্রমোশন ডিউ হয়ে যেতে পারে। তো সেই কারণে কিন্তু সে এটা খুব আনন্দ নিয়ে এই কাজটা করে এবং দায়িত্ব নিয়ে এই কাজটা করে। তো সেই কারণে আমরা প্রথম দেখলাম যে যদি কাজটাই এরকম হয় যে এটা আপনাকে মোটিভেশন দিবে এবং এটা চ্যালেঞ্জিং হয়, দায়িত্বপূর্ণ হয়, তাহলে আপনি এখানে নিজেকে ইনভলভ করবেন। 2 নাম্বার হচ্ছে কার্যের পরিবেশ। কার্যের পরিবেশ যেটা আছে, আমরা ওয়ার্ক এনভায়রনমেন্ট যেটা বলি, যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা আপনার এখানে অনেক প্রতিষ্ঠানে স্ট্রিক্ট রুলস রেগুলেশন আছে, যেটার ভিতরেই আপনাকে কাজ করতে হয়। তো স্ট্রিক্ট রুলস রেগুলেশন আপনার প্রতিষ্ঠানে ভালোর জন্যই করা হয়। এখন দেখা যায় যে যারা কাজের প্রতি অনীহা, তারা এই স্ট্রিক্ট রুলস রেগুলেশনটা মানতেও বাধ্য থাকে না এবং এটাকে একটা ইস্যু হিসেবে ধরে। কিন্তু যারা প্রতিষ্ঠানে হাইলি ইনভলভ, তারা কিন্তু এই স্ট্রিক্ট রুলস রেগুলেশনটাকেই সে ভালোবাসে। যেমন স্ট্রিক্ট রুলস রেগুলেশনটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে 9টার ভিতরে আপনার ঢুকতে হবে এবং হাজিরা হচ্ছে ডিজিটাল, আপনি যে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করতে হবে। তো আপনি যদি কমিটেড হন, আপনি 9টা বাজবে কিনা, আপনি 8টা 50-এ যাই আপনি পাঞ্চ করে আপনি অফিসে যায় বসে থাকেন, আপনার এটা ভালো লাগে যে অফিসে 9টার সময় যাওয়ার কথা, আপনি আরো 10 মিনিট আগে চলে যান, 10 মিনিট আগে যে আপনার গতকালকে যে কাজগুলা ছিল এইগুলো একটু গুছায়, অগুছালো থাকলে এগুলো গুছায় কিন্তু আপনি 9টার সময় রেডি হয়ে যান আপনার কাজের জন্য। তো এটা হচ্ছে আপনার এখানে কাজের পরিবেশটা যদি এরকম হয় যে এখানে আইন যেটা আছে এটা যদি স্ট্রিক্টলি ফলো করা হয়, অথবা এখানে যদি বিধিনিষেধ থাকে, এটা যদি আপনার এখানে স্ট্রিক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে ইনভলভ হওয়ার ক্ষেত্রে এটা একটা আমরা বলি হচ্ছে এলিমেন্ট হিসাবে বা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসাবে কিন্তু এখানে কাজ করে। তো আমরা এখানে এটাই আমরা এখানে দেখবো যে কার্য পরিবেশ যেটা আছে, কার্য পরিবেশটা অনেকটাই আপনার কর্মীদেরকে কাজে উৎসাহ করে, উৎসাহ উৎসাহ দিতে এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনার যে আমরা এখন দেখি যে গ্রিন আপনার ক্যাম্পাস, অথবা আমরা গ্রিন অর্গানাইজেশন হিসেবে এখন কনসেপ্ট চলে আসছে, যে আপনি যদি ইপিজেড এর অর্গানাইজেশন গুলাতে যান, ইপিজেড এর গার্মেন্টস একটা ফ্যাক্টরি বা অ্যাপারেলস ফ্যাক্টরিতে আপনি যান, বা যে কোনো ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি বা যে কোনো ফ্যাক্টরিতে আপনি যান, ওখানে তাদের আউটলুক দেখবেন এত সুন্দর যে প্রতিষ্ঠানটাতে ঢুকলে আপনার ভালো লাগবে। যে গ্রিন যেই অর্গানাইজেশন গুলো আছে, তারা এত সুন্দরভাবে আপনার তাদের আউটলুক, গাছ থেকে শুরু করে বসার জায়গা থেকে শুরু করে এখানে ফুলের গাছ, ফলের গাছ এবং এমপ্লয়ীদের বসার জায়গা, পানি খাওয়ার জায়গা, এখানে এত সুন্দরভাবে ডেকোরেশন করা, কাজের পরিবেশটা তাদের এরকম যে যখন লেজার পিরিয়ড থাকে, কর্মীরা কিন্তু এই জায়গাতে হেঁটে ফেলে ঘুরে তাদের যে মেন্টাল স্ট্রেসটা বা কাজের যে লোডটা আছে তারা কিন্তু অনেকটাই রিলিফ করে ফেলতে পারে, এবং কাজের ফাঁকে তারা এইখানে একটু ঘুরলে কিন্তু তাদের মানে অর্ধেকই ক্লান্তি দূর হয়ে যায় এবং প্রতিষ্ঠানে তারা দীর্ঘ সময় কিন্তু কাজ করতে পারে। তো এটাকে আমরা বলি হচ্ছে কার্য পরিবেশ। আপনার কাজের পরিবেশ যত ভালো হবে, তত কিন্তু আপনার কর্মীরা আপনার কাজে ইনভলভ হবে। আর যেখানে আপনার গিঞ্জি এরিয়া, ঘামতে ঘামতে অবস্থা খারাপ, আপনার ফ্যান চলে না, এবং এখানে গামের গন্ধে আপনার এখানে অন্ধকার, দেখা যায় না কিছু, এখানে কাজ করতে গেলে ধুলাবালি,
বাইরের শব্দ, হ্যাঁ আপনি অতিষ্ঠ, সেখানে কিন্তু আপনি কাজ করতে চাইবেন না, আপনি চিন্তা করবেন যে কত তাড়াতাড়ি পারি বাড়িতে যাই, এটা আপনার একটা চিন্তা থাকে। তো সেই কারণে আমরা কার্য পরিবেশ যত ভালো হবে, আপনার এখানে ইনভলভমেন্টটা, আপনি ওয়ার্কারদেরকে কাজের প্রতি এঙ্গেজও করাতে পারবেন এবং প্রতিষ্ঠানের লং টার্ম তাদের কাজ করার প্রতি কিন্তু তাদের উৎসাহটা বাড়বে এবং তারা প্রতিষ্ঠানের প্রতি কমিটেড হবে। এটা হচ্ছে এখানে 2 নম্বর ফ্যাক্টরটা ছিল। 3 নম্বর হচ্ছে নেতৃত্ব, লিডারশিপ। এটা আপনারা জানেন সবচেয়ে ভালো গুণ হচ্ছে আপনার এটা, যে বা এটা নিয়ামক, সবচেয়ে ভালো উপাদান যেটা আপনার কাজের ক্ষেত্রে কর্মীদেরকে উৎসাহিত করে, যে নেতৃত্ব বা লিডারশিপ। আপনি দেখবেন যে আপনার বস যদি ভালো হয়, আপনার কাজ না থাকলেও আপনি বসের জন্য আপনার বসে থাকতে ইচ্ছা করবে, যে বস কোন সময় বের হবে, বসের সাথে বের হবে। ঠিক আছে, বস দেখা যায় যে কাজের সময় স্ট্রিক্ট, কাজের সময় সেই স্ট্রিক্ট, কিন্তু সে ফ্রেন্ডলি আপনাকে সব কাজ বুঝাই দিচ্ছে এবং আপনি কোনো সমস্যায় পড়লে সে হাসি মুখে সেই সমস্যাটা সমাধান করে আপনাকে আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে কিন্তু হেল্প করতেছে। এরকম বস পাইলে দেখা যাবে যে যে লাঞ্চ আওয়ারে আপনার সাথে ফ্রেন্ডলি বা একদম আপনার সাথে বন্ধু, এবং কাজের সময় সে ফর্মাল রিলেশনশিপ মেনটেন করে এবং সে আপনাকে যোগ্য নেতৃত্ব দিয়ে আপনার কাজ কমপ্লিট করে এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য সে হাসিল করে। তো এরকম যদি নেতৃত্বশীল আপনি যদি কোনো ম্যানেজার পান অথবা বস পান, তার অধীনে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজকে কাজ মনে হবে। আর যদি এরকম বস হয় যে প্রত্যেকটা পদে পদে আপনার আটকানোর জন্য বসে থাকে, আপনার ভুল, ধরেন যে ভুল হইতেই পারে মানুষ, আপনার ভুল ধরার জন্য যে বসে থাকে, ঠিক আছে, যে আপনার ফাইল যত আপনার পারে ভুল ধরবে, আপনার যত পারে হ্যারাসমেন্ট করবে, হ্যাঁ আপনার লজ্জা দিবে, হ্যাঁ আপনার যত পারে অপমান করবে, এরকম বসের অধীনে বা ওইরকম বসের কাছে যাইতো আপনার ভাল লাগবে না। বসের জন্য আপনার সময় দেওয়া বা বসের আশেপাশে কাজ করা, এটা আপনার কাছে কখনোই সুখনীয় হবে না। আপনি সবসময় চাইবেন যে বসের থেকে দূরে থাকতে এবং কাজ শেষ হলে আপনি দৌড়ায় বের হয়ে যাবেন। হ্যাঁ, তো সেই কারণে এখানে নেতৃত্বটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা জানি যে যদি ভালো নেতৃত্ব থাকে, যে কারিশমেটিক লিডার আমরা বলি, যে কারিশমেটিক লিডারশিপ যদি থাকে, যে এই কারিশমেটিক লিডারশিপের ক্ষেত্রে আমরা দেখি যে বস হাসি দিয়ে দেখা যায় যে কর্মীদেরকে আপনার 1 ঘন্টা অতিরিক্ত কাজ করায় ফেলতে পারে। মানে এরকম ভাবে বস আপনাকে মোটিভেটেড করবে, আপনার কাজটাকে কাজ মনে হবে না। আপনি অর্গানাইজেশনে 5টার পরে 7টা 8টা পর্যন্ত আপনার বসের জন্য আপনার বসে বসে আপনি বসকে হেল্প করার জন্য দেখা যাবে যে অর্গানাইজেশনে থেকে যাবে। তো এটাকে আমরা বলি হচ্ছে নেতৃত্ব। যদি নেতৃত্ব ভালো হয়, সে আপনার কাছ থেকে কাজ খুব সহজেই হাসি মুখে বের করে নিবে। আর যদি নেতৃত্ব ভালো না হয়, আপনি মানুষকে যতই চেষ্টা করেন, ওই যে আমরা যেটা বলি যে ঘোড়াকে আপনি টাইনা পানিতে নামাইতে পারবেন কিন্তু আপনি পানি খাওয়াইতে পারবেন। মানুষে আপনি যতই আপনি হ্যামারিং করেন, সে কিন্তু আপনার যতটুকু দায়িত্ব সে ততটুকুই পালন করে, বাকিটা কিন্তু সে আটকে রেখে দিবে। তো সেই কারণে কর্মীদের সাথে যত ভালো ব্যবহার আপনি করবেন, যত সুন্দরভাবে তাদেরকে আপনি লিড করতে পারবেন, গাইড করতে পারবেন এবং তাদেরকে প্রতিষ্ঠানের উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে পারবেন এবং তাদের কেরিয়ার ডেভেলপমেন্টও আপনি করে দিতে পারবেন, সেই ধরনের নেতৃত্বকে কিন্তু সবাই পছন্দ করে। এবং এই ধরনের নেতৃত্ব থাকলে প্রতিষ্ঠানে কিন্তু কর্মীরা এঙ্গেজ হইতে বাধ্য এবং তারা কাজেও এঙ্গেজ হবে এবং প্রতিষ্ঠানের আপনার অঙ্গীকার যেটা আছে এটাও কিন্তু হাইলি তাদের কাছ থেকে পাবে। এরপর হচ্ছে 4 নম্বর যেটা আছে ব্যক্তিক উন্নয়নের সুযোগ। যে এটা কিন্তু আপনার, এটা হচ্ছে কর্মীদের একটা ফ্যাক্টর, এটা কোনো প্রতিষ্ঠানের কোনো ফ্যাক্টর না। ব্যক্তিগত উন্নয়নের সুযোগ যেটা আছে, যে কর্মী যদি মনে করে যে প্রতিষ্ঠানে থাকলে তার কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, প্রতিষ্ঠানে থাকলে সে ট্রেনিং এর সুযোগ পাবে, প্রতিষ্ঠানে থাকলে সে বিভিন্ন ধরনের শিক্ষামূলক সে জিনিস বা এখানে তার নলেজ ডেভেলপমেন্টের কাজটা প্রতিষ্ঠান সময় সময় করে, এই ধরনের যদি সে কোনো ধরনের সিমটম সে প্রতিষ্ঠানে দেখে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানে সে ইনভলভ হয়। অনেক কর্মী আছে যে জানতে চায়, নতুন নতুন জিনিস সে জানতে চায়, নতুন নতুন স্কিল সে ডেভেলপ করতে চায়। যদি আপনি সুযোগ দেন কর্মীদেরকে, নতুন নতুন ধরেন যে ধরেন আপনার আইটি রিলেটেড যদি কাজ হয়, আপনি ধরেন যে নেটওয়ার্কিং অথবা এখানে গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, কাজের তো অভাব নাই। আপনি একজন কর্মী যাকে আপনি ধরেন যে ধরেন শুধুমাত্র আইটি অফিসার হিসেবে নিয়োগ করেছিলেন, তো তাকে আপনি পরবর্তীতে তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য যত ধরনের আপনার আইটি রিলেটেড কোর্স আছে এইগুলাতে যখন ইনভলভ করাবেন, তখন দেখা যাবে যে সে নিজের গ্রোথটা সে এখানে বুঝবে এবং সে ব্যক্তিক উন্নয়নের সুযোগটা যখন সে বুঝে যাবে যে এই প্রতিষ্ঠানে থাকলে প্রতিষ্ঠান যখন আমাকে ট্রেনিং দেওয়ার সুযোগ করে দিচ্ছে এবং ট্রেনিং পেয়ে যখন আমি নিজের নলেজটা ডেভেলপ করতে পারতেছি, আমার স্কিল ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রতিষ্ঠানে থাকবো এবং প্রতিষ্ঠানে আমি ইনভলভ হলে আমার এখানে নতুন নতুন সেক্টর আমি পাবো। আমার যত বেশি স্কিল ডেভেলপ হবে
আমাকে তত বেশি প্রতিষ্ঠান যোগ্য মনে করবে, তত বেশি আমার প্রতিষ্ঠানে ভ্যালু বাড়বে, তত বেশি কাজ আমি প্রতিষ্ঠান থেকে পাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি সে হাইলি ইনভলভ হবে এবং সে প্রতিষ্ঠানে কাজ করতে বাধ্য থাকবে। এটাই হচ্ছে আমরা ব্যক্তি উন্নয়নের সুযোগটা বলি, যে যদি ব্যক্তি উন্নয়নের সুযোগ থাকে প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু এখানে আত্মপ্রত্যয় হয় এবং নিজে নিজেই কাজ করতে আগ্রহী থাকে। কারণ বসের নজরে না গেলে আপনি ট্রেনিং এর সুযোগ পাবেন, অথবা আপনি নতুন কিছু শিখতে পারবেন না। বস আপনাকে কোনো কিছু শিখাবে না যদি আপনি প্রতিষ্ঠানের কাজে ইনভলভ না হন। আর কাজে ইনভলভ হলে আপনি কাজ দেখাতে পারলে বস কিন্তু আপনাকে কাছে টেনে নিবে এবং আপনাকে নতুন নতুন ট্রেনিং এর সুযোগ দিবে, এবং আপনি কিন্তু নিজেরাও ডেভেলপ করতে পারবেন এবং আপনার এখানে প্রতিষ্ঠানের জন্য কন্ট্রিবিউশন করতে পারবেন। এরপর যেটা আছে, আমরা এখানে লাস্টে যেটা আছে 5 নাম্বার, যে প্রতিষ্ঠানে অবদান রাখার যেটা সুযোগ, যে আপনি যদি প্রতিষ্ঠানে ক্রিয়েটিভ কোনো বা ইনোভেটিভ কোনো আইডিয়া যদি আপনি প্রতিষ্ঠানে দিতে পারেন এবং প্রতিষ্ঠান যদি সেটা অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি এখানে প্রতিষ্ঠানের জন্য কাজ করতে কিন্তু উৎসাহ ফিল করেন। কিন্তু প্রতিষ্ঠানে আপনি কোনো নতুন কোনো আইডিয়া দিতে পারেন না, প্রতিষ্ঠান আপনার যেটা আমরা বলেছি মেকানিস্টিক, যেটা সে আগে থেকে যেটা আপনার ফর্মালি দাঁড় করে রাখছে যে রুলস রেগুলেশন, এটার বাইরে আপনি এক চুল নড়তে পারবেন না। ক্রিয়েটিভ কোনো আইডিয়া আপনার চিন্তা করার সুযোগও নাই এবং আপনার এখানে অ্যাকসেপ্টেডও না। আপনি নতুন কোনো কিছু বা উদ্ভাবনী কোনো কিছু নিয়ে আসবেন, এরকম কোনো কিছু তারা চায়ও না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে ইনভলভ হবেন না, আপনার প্রতিষ্ঠানের জন্য এখানে ফিলিংসও ক্রিয়েট হবে না এবং প্রতিষ্ঠানের জন্য আপনি অঙ্গীকারবদ্ধও হবেন না। তো এই কারণে এখানে প্রতিষ্ঠানে যদি আপনার অবদান রাখার সুযোগ থাকে, আপনার ক্রিয়েটিভ কাজে যদি এখানে মূল্যায়ন থাকে এবং প্রতিষ্ঠান থেকেই যদি এখানে আপনার এখানে ট্যালেন্ট হান্টের মতো এখানে কম্পিটিশন করা হয়, যে নতুন নতুন প্রজেক্ট কর্মীদের কাছ থেকেই এখানে ধরেন যে 3 মাস বা 6 মাস অন্তর অন্তর যদি এখানে বলা হয় টপ লেভেল থেকে যে কারা আছেন ইনোভেটিভ আইডিয়া দিবেন প্রতিষ্ঠানের 6 মান্থ, আগামী 6 মান্থে কি করণীয় বা কিভাবে আমরা নতুন ভাবে আগায় যেতে পারি, ইনোভেটিভ কোনো আইডিয়া আপনাদের কাছে থাকলে দেন। এরকম যদি এখানে কম্পিটিশন হয় এবং যারা এখানে সবচেয়ে ভালো আইডিয়া দিতে পারবে তাদেরকে যদি এখানে পুরস্কৃত করা হয় এবং টিম এখানে টিম লিডার হিসেবে যদি তাকে লিড দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতিষ্ঠানে ইনভলভ হবেন, প্রতিষ্ঠানের সুযোগ আপনি অনুসন্ধান করবেন, বাইরের যে এক্সটার্নাল অপরচুনিটি আছে সেটা আপনি সবসময় এখানে মাথায় রাখবেন এবং প্রতিষ্ঠানের সাথে এটা কিভাবে ইনভলভ করানো যায় সেটা নিয়ে কিন্তু আপনি চিন্তা করবেন। তো এইভাবেই আপনি প্রতিষ্ঠানে কিন্তু ইনভলভ হয়ে যাবেন। তো এই কারণে আমরা এতক্ষণ যা দেখলাম যে কর্মসংশ্লিষ্টতার এইসব উপাদান যদি আপনি প্রতিষ্ঠানের ভিতরে সেট করতে পারেন, এই 5টা জিনিস আমরা প্রথমে যেটা বললাম, যে আপনি যদি কাজটাকে আনন্দদায়ক করতে পারেন এবং চ্যালেঞ্জিং করতে পারেন এবং কাজের পরিবেশটা যদি আপনি এখানে অনুকূলে রাখেন, কর্মীরা যদি কাজের গ্রিন এনভায়রনমেন্ট যদি আপনি কর্মীদেরকে দিতে পারেন এবং খুব আরামদায়ক যদি একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট তাদেরকে আপনি অফার করতে পারেন এবং ভালো একটা নেতৃত্ব যদি তাদের সামনে আপনি দেন, যেটা তাদেরকে আপনার পরিচালিত করবে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের দিকে, এবং তাকে যদি আপনি ব্যক্তিগত ডেভেলপমেন্টের সুযোগ দেন, ট্রেনিং ফ্যাসিলিটিস এগুলো যদি তাকে দেন এবং সে যদি প্রতিষ্ঠানে গ্রোথ এবং নিজের গ্রোথটাকে একসাথে যদি সে ইনভলভ করতে পারে এবং সে প্রতিষ্ঠানে যদি অবদান রাখারও সে সুযোগ পায়, এই সব কিছু মিলাই কিন্তু একটা কর্মী প্রতিষ্ঠানে ইনভলভ হইতে বাধ্য। তো এইসব উপাদানগুলোকে আমরা বলি যে 5টা নিয়ামক বা উপাদান, যেটা প্রতিষ্ঠানের কর্মীদেরকে হাইলি ইনভলভ হইতে সাহায্য করে। তো এই ছিল আমাদের এখানে আপনাদের আলোচনা। লাস্টে যেটা আলোচনা আছে যে আমরা কার্য সংশ্লিষ্টতা বৃদ্ধির উপায় বা আপনার কৌশলটা কি, কার্য সংশ্লিষ্টতা বৃদ্ধির কৌশল, যেটা উপরে যে 5টা জিনিস আমরা আলোচনা করেছি, এই 5টা জিনিসই নিচে বলা আছে। কৌশলটা এটাই, এই যে উপাদান, এই উপাদানগুলো আপনার থাকতে হবে, থাকলেই আপনার কর্মীরা কাজে ইনভলভ হবে। তো আপনারা যখন বলবে যে কার্য সংশ্লিষ্টতার উপাদানগুলো কি, আপনি এই 5টা লিখে দিবেন। আবার যদি কৌশলের কথা বলে, কার্য সংশ্লিষ্টতা বৃদ্ধির কৌশল এই 5টাই। যেমন প্রথমেই আছে যে আপনার এই যে সংশ্লিষ্ট কাজ, যে যেই কাজের জন্য পারদর্শী তাকে সেই কাজ দিবেন। মোট কথা হচ্ছে এটা, যে ধরেন যে আপনার এখানে কম্পিউটার কাজে আগ্রহী, তারে কম্পিউটারের কাজ দেন, সে দেখবেন যে লাফায়া ওই কাজটা নিবে। যে কম্পিউটার ধরতেই ভয় পায়, যে এই কাজে সে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, তারে যদি এই কাজ ধরাই দেন, এটা তার জন্য চ্যালেঞ্জিং হবে ঠিকই, কিন্তু তার জন্য এটা কোনো আনন্দদায়ক বিষয় হবে না। তো সেই কারণে সে এই কাজটা করতে পারবে। তো সেই কারণে আমরা বলি যে কাজের যদি আপনি আনন্দ নিয়ে কাজ করেন, কাজটা কাজ মনে হয় না। তো সেই কারণে আপনি খুঁজেন যে কোন কর্মীদের আগ্রহ কোন দিকে বেশি, তো তাকে ওই জায়গাতে ইনভলভ করেন। এই কারণে প্রথম হচ্ছে সংশ্লিষ্ট কাজ, যে কাজে পারদর্শী তাকে ওই কাজে আপনি ইনভলভ করান। এরপরে হচ্ছে আপনার কি কিলো এটা থাকবে মাস্টার কয় নভেল? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই কথা বলেন না,
ওই যে কইলো প্রমোশনাল। আচ্ছা, আমি লুকমানকে সাইলেন্ট করতেছি। স্যার মিউট করে দিন স্যার, অল মিউট করে দিন। আচ্ছা, অল মিট করতেছি কিন্তু মিট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে এই যে লোকমান রহমান আপনার মাইকটা অন হয়ে গেছে, আপনি এটা আচ্ছা মিট হয়েছে। তো এখানে সংশ্লিষ্ট কাজের কথা আমরা একটু আগে বললাম, যে সংশ্লিষ্ট কাজটা যদি যার যেটা পছন্দ সেই অনুযায়ী যদি আপনি তাকে কাজটা সেট করে দিতে পারেন, সে কিন্তু আপনার এখানে ইনভলভ হবে। এবং এইটার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে এখানে কিছু কৌশল আছে, কৌশল যে নাই এরকম না, এখানে কৌশলটা এখানে 4টা কৌশলের কথা তারা এখানে আবার বলছে, যে 4টা না 3টা কৌশল আছে। যেমন আপনি কাজের ক্ষেত্রে একজনকে ইনভলভ করাইতে গেলে আপনি তাকে কাজ দিয়ে শুধুমাত্র ছেড়ে দিলে চলবে না, আপনি সময় সময় তার কাছ থেকে কিন্তু ফিডব্যাক নিতে হবে, যে কাজটা সে তাকে দিয়েছেন সে কতটুকু কমপ্লিট করেছে এবং সে কমপ্লিট করতে পারে নাই কেন, না করার কারণটা কি। তো এই ফিডব্যাক যদি আপনি নেন, সে কিন্তু কাজে ইনভলভ হবে। এরপরে হচ্ছে আপনার এখানে তার এবিলিটিটাও দেখতে হবে, একটু আগে যেটা বললাম, যে যেটাতে পারদর্শী তাকে ওই কাজটা দেয়, তাহলে কিন্তু সে কাজে ইনভলভ হবে। এবং এখানে সেলফ কন্ট্রোল, যে আপনার কাজে শুধুমাত্র জোর করে দেওয়া যাবে না। আপনার একজন যদি ধরে যে আমরা যেটা বলি যে ভবঘুরে টাইপের হয়, তাকে কিন্তু আপনার প্রতিষ্ঠানের চেয়ারে বসে কাজ কিন্তু আপনি তারে দিতে পারবেন। তারে যদি আপনি সেলস এর কাজ দেন অথবা ঘুরে ঘুরে আপনার অর্ডার নেওয়ার কাজ দেন, সে এটা খুব ভালো পারবে। তো সেই কারণে এখানে যে যাদের সেলফ কন্ট্রোল আছে বা সেলফ কন্ট্রোলটা আপনার এখানে একটা প্রায়র বিষয়, যে এটা আপনার এখানে চিন্তা করতে হবে যে কার কেমন এইখানে কর্মীদের মনোভাব। এরপর হচ্ছে কার্য পরিবেশ, একটু আগে আমরা যেটা বললাম, মানে উপরে যেটা আমরা 5টা বিষয় আলোচনা করছি, এই 5টার ভিতরেই আপনার এখানে একটা কর্মীকে স্ট্র্যাটেজি করার উপায়টা নিহিত আছে। তো আপনার কার্য পরিবেশটা আমি আলোচনার ভিতরে বলে দিচ্ছি, যে ওইভাবে যদি কার্য পরিবেশটা তৈরি করতে পারেন, এটাই আপনার কৌশল হিসেবে কাজ করবে, যেটা কর্মীদেরকে ইনভলভ করবে প্রতিষ্ঠানের প্রতি এবং কমিটেড করবে। এরপরে নেতৃত্ব, এটাও আপনাদেরকে বলছি। তারপর হচ্ছে ব্যক্তিগত উন্নয়নের সুযোগ, এবং লাস্টে যেটা আছে অবদান রাখার সুযোগ। এই হচ্ছে আপনার 5টা কৌশল। কর্ম সংশ্লিষ্ট হওয়ার এই 5টা কৌশল উপাদান হিসেবে কাজ করে, আবার এখানে কৌশল হিসেবেও এটা আপনার কাজ করে, যেটা দিয়ে আপনি কর্মীদেরকে প্রতিষ্ঠানে ইনভলভ করা ফেলতে পারেন। এবং কর্মীদেরকে যদি আপনি প্রতিষ্ঠানে ইনভলভ করান এবং যদি তারা হাইলি ইনভলভ হয়, কাজটাকে যদি তারা নিজের মনে করে এবং কাজের সাথে যদি তারা জড়িত হয়, তাহলে কিন্তু তাদের কাছ থেকে আপনি অঙ্গীকারটাও পাবেন, তারা প্রতিষ্ঠানটাকে নিজের মনে করবে এবং প্রতিষ্ঠানে কিন্তু তারা লং টার্ম সার্ভিস তাদের কাছ থেকে আপনি পাবেন। তো আপনার যেসব প্রতিষ্ঠানের কর্মীরা লং টার্ম সার্ভিস দেয়, এইসব প্রতিষ্ঠানে কিন্তু আপনার প্রফিট বেশি, কারণ আমরা জানি যে গুণায়মানতাটা কিন্তু আপনার কখনোই ভালো না। একটা কর্মীকে আপনি ট্রেনিং ডেভেলপমেন্ট সবকিছু দিলেন, এরপরে 6 মাস পরে সে দেখা গেছে যে চলে গেল আরেকটা প্রতিষ্ঠানে, আপনি যে ট্রেনিং স্কিল ডেভেলপ করছেন এইটা সে কাজে লাগায় 5,000 টাকা স্যালারি বেশি পাইছে, আরেকটা প্রতিষ্ঠানে সে সুইচ করে চলে গেল, আপনার কিন্তু পুরো ইনভেস্টমেন্টটাই লস। এর কারণটা কি? কারণটা কিন্তু এখানে একটাই, সে কিন্তু প্রতিষ্ঠানে কাজ করছে ঠিকই, কিন্তু সে কাজে ইনভলভ হয় না, মানে কোনো ভাবে সে কোন রকমের কাজটা করছে, তার কর্মসংশ্লিষ্টতা ছিল হচ্ছে শুধুমাত্র বেতনের জন্য সে সংশ্লিষ্ট হয়েছে, তার কিন্তু প্রতিষ্ঠানে কোনো অঙ্গীকারবদ্ধতা ছিল না, প্রতিষ্ঠানের জন্য তার কোনো কমিটমেন্ট ছিল না, সে কারণে কিন্তু সে খুব সহজেই প্রতিষ্ঠানটাকে ছেড়ে চলে গেল। তো সেই কারণেই আপনার এখানে দায়িত্ব থাকবে যে আপনার প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদেরকে আপনার ইনভলভ করাইতে হবে কাজের প্রতি, পাশাপাশি প্রতিষ্ঠানটাকে তার অনুভব করতে হবে বা ফিল করতে হবে যে এই প্রতিষ্ঠানটা তার নিজের, এটাকে সে ছেড়ে যেতে পারবে। যেমন আহ, নিজের ধরেন যে বাড়ি বলেন অথবা নিজের সম্পত্তি বলেন অথবা নিজের আত্মীয় স্বজন বলেন, যতই খারাপ হোক কেউ কিন্তু ছেড়ে যেতে পারে না। ঠিক প্রতিষ্ঠানটাকেও যদি তার এরকম আত্মার একটা সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে করে দিতে পারেন, প্রতিষ্ঠানের স্যালারি কম দিলেও সে প্রতিষ্ঠান থেকে যাবে না। তো সেই কারণেই আমাদের এখানে টার্গেট থাকে যে আমরা কিভাবে প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের সাথে জড়িত করব, কাজের সাথে জড়িত করার পাশাপাশি কিভাবে অতিরিক্ত তাকে প্রতিষ্ঠান সম্পর্কে ভাবাবো বা চিন্তা করাবো, এবং প্রতিষ্ঠানে তাকে কিভাবে ইনভলভ করব এবং লং টার্ম কিভাবে প্রতিষ্ঠানে তাকে আমি ধরে রাখবো। যদি প্রতিষ্ঠানে আমি তাকে লং টার্ম ধরে রাখতে পারি, সে আমার অ্যাসেট হবে, এবং এই অ্যাসেটটাকে আমি পরবর্তীতে হিউম্যান ক্যাপিটাল হিসেবে কাজে লাগায় আমার প্রতিষ্ঠানটাকে কিন্তু আমি লং টার্ম বেনিফিট বা আমার যেটা মুনাফা যেটা আছে এটা কিন্তু আমি প্রতিষ্ঠানকে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের এখানে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা। এই চ্যাপ্টারে যে লাস্টে যে কোশ্চেন গুলা ছিল, এই কোশ্চেন গুলা যদি আপনি দেখেন, এই চ্যাপ্টারের কোশ্চেন গুলা কিন্তু এইগুলাই আপনার, এই যে আমরা তখন যা কিছু আলোচনা করেছি এই কোশ্চেনের ভিতরে এই সবগুলা বিষয়ে আছে। তো এটা দিয়ে আমাদের কিন্তু চ্যাপ্টার 6 আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা
আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমরা 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। আপনাদের কাছ থেকে আমরা শুনি যে কার কোনো সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে আমরা 1-2 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমাদের আলোচনা মোটামুটি স্যার ইউনিট 6 এর হ্যালো আলোচনা শেষ। আমরা নেক্সট ক্লাসে ইউনিট 7 শুরু করব। আর ইউনিট 5 এর যে স্যার বাকি অংশটা আছে সেটা আমি এই জুমেই একটা ক্লাস, ধরেন যে 10 মিনিটের একটা ক্লাস, আপনারা থাকবেন না, আমি যে কোনো একটা সময় ওই ক্লাসটা রেডি করে আপনাদের গতকালকে ক্লাসের সাথে অ্যাড করে এটা ভিডিও আকারে দিয়ে দিব, ওইটা আপনারা দেখে নিন। হ্যাঁ বলেন, হ্যালো আপনাদের কারো স্যার কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ না স্যার এতে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝেছেন খুব ভালো মতো বুঝতে পারছি স্যার খুব ভালো মতো বুঝিয়েছেন স্যার আচ্ছা ঠিক আছে, তো স্যার আপনারা এখানে যে যদি ইউনিটটা হ্যাঁ ভালো করে মনোযোগ দিয়ে পড়েন, মানে শুনে থাকেন, তাহলে এটা আর পড়া লাগবে না, এটা আপনাদেরই বিষয়। হ্যাঁ 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 আপনারা স্যার এভাবেই আপনি প্রতিষ্ঠানে ইনভলভ হন, বা আপনি নিজেই চিন্তা করলে বুঝবেন যে আপনি কিভাবে আপনি কর্মসংশ্লিষ্ট হচ্ছেন, বা আপনার প্রতিষ্ঠানে কিভাবে জি কাজের স্যার সাথে জড়িত হচ্ছেন। আপনি ওই যে 4টা বক্সের ভিতরে নিজেকে কোন জায়গাতে হ্যাঁ হ্যাঁ আপনি ফেলতে পারেন, ওয়ান এভাবে টু কিন্তু আপনি থ্রি নিজে ফোর একটু প্র্যাকটিক্যালি চিন্তা করলে এটা ফোরটা আপনার হচ্ছে পড়া মেইন লাগে না। স্যার পড়াটা কিন্তু আপনার এখানেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 জিনিসটা খুব সুন্দরভাবে বুঝেছেন আপনার মানে ক্লাস অ্যাটেন্ড হলে কি ক্লাসে মনোযোগ দিয়ে ভালো মতো শুনলে পড়াটা অনেক দিন মনে থাকে মানে পড়াচ্ছে আমি যতটুকু পড়বো তার চেয়ে আপনি টিচার যখন বলেন তখন ওটা অনেক ভালো মতো বুঝালে অনেক মনে থাকে আমি পরীক্ষার সময় হ্যাঁ আমি ভুলে গেলাম কোন একটা কোশ্চেন যা শুধু ওটা বাস্তবতার সাথে মিল রেখে আমি অনেক কিছু আমি লিখতে পারি হ্যাঁ কারণ বই এটাই। পড়লে অনেক কিছু মনে নাও থাকতে পারে, কিন্তু থিওরিটা মানে ক্লাসে অ্যাটেন্ড এবং ক্লাসে থিওরিটা হচ্ছে মেন জিনিস আমি ওটা বাস্তবের সাথে মিশিয়ে হ্যাঁ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওটা গুছিয়ে লিখতে হবে আচ্ছা ঠিক আছে, আরামসে হতে হবে ইসমাইল সাহেব ওনার যে উপলব্ধি ওইটা ঠিক আছে। আপনারা যদি কাজটা একটু ভালো করে ফলো করেন, এটা ধরেন যে মাঝে জি মধ্যে আপনি একটু অডিও চালায় শুনলেও আপনি কিন্তু পড়াটা আর পড়া লাগে না। আপনি এখান থেকেই আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো আপনাদের যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। হ্যালো স্যার এখানে 7টার মধ্যে মানে কয়টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিবেন স্যার 7টা কোশ্চেন আছে এখানে এখানে 7টা প্রশ্ন আছে, যেটা এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আপনারা এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি কিন্তু পড়ানোর সময় বুঝে গেছেন যে কোনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট সবগুলো আমরা কিন্তু পড়ানোর সময় ভুলে গেছি। যেমন সবগুলো আপনাদের ইয়ে আমি যদি করলে শেয়ার হবে করি স্ক্রিনটা আবার, শেয়ারটা আমি দিচ্ছি আবার। আচ্ছা স্ক্রিন শেয়ারটা তো আছেই আপনাদের, স্ক্রিন শেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক না? জি স্যার হ্যাঁ, এই যে আপনারা দেখেন প্রথম যে কোশ্চেনটা আছে 1 নাম্বার কোশ্চেনটা, কর্মী সংশ্লিষ্টতা কি এবং কর্মী সংশ্লিষ্টতা কর্মী বলতে জি কি বোঝায়, এবং 1-2 এই দুইটা কোশ্চেন আপনারা পড়বেন। 1-2 1-2 আর আপনি পড়বেন হচ্ছে 5-6, শেষ, আর কিছু পড়া লাগবে না। 1-2-5-6 1-2-5-6 এটা হলেই আপনার এই চ্যাপ্টারে পড়া শেষ। হ্যাঁ স্যার বাকিগুলো সবগুলো রিলেটেড একটা একটা রিলেটেড প্রশ্নগুলো বাকিগুলো যেমন আপনার না পড়লে হবে, উপাদান কারণ হ্যাঁ বাকিগুলো এত ইম্পর্টেন্ট না, এটা আপনি পড়লেই জি বুঝবেন। স্যার জি স্যার